পড়ে নিও পরে। দেখো আমাদের প্রথম প্রশ্ন চলে আসো তাহলে। গতকাল আমরা কনস্টিটিউশনালিজম আলোচনা করেছি। কনস্টিটিউশনালিজম থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন রিসেন্টলি নেটে জিজ্ঞেস করেছে, 2023 সালেই বোধহয় জিজ্ঞেস করেছে। সো আমাদেরকে এটা ভালো করে ওই কারণে দেখতে হবে। তো নেট শুধু নয়, এছাড়াও আমাদের অন্যান্য রাজ্যগুলিতেও এই কনস্টিটিউশনালিজম থেকে প্রশ্ন করেছে। সেইগুলো আমাদেরকে জানতে হবে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, মন দিয়ে শুনবে। হ্যাঁ, নতুন স্টুডেন্ট জয়েন করেছো, কে জয়েন করেছো নতুন জানো? আর স্যার আমি। আচ্ছা, মৌসুমী জয়েন করেছো না? হ্যাঁ, তো আমি ওকে বুঝিয়ে দিয়েছি, অঙ্কিতা এসেছে এখানে, অঙ্কিতাকে আমি বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি দরকার হলে ক্লাসের শেষেও একবার আমাকে ফোন করতে পারো, আবার অঙ্কিতার কাছ থেকেও তুমি পুরোটা বুঝিয়ে নিতে পারো যে কিভাবে পড়তে হবে, ঠিক আছে? আর কিভাবে আমি তোমাদের গাইড করবো ওটাও বলে দিয়েছি, ঠিক আছে? ঠিক আছে স্যার। আজকের ক্লাসটা শোনো মন দিয়ে। তোমাদের যেহেতু গতকাল ক্লাসটা করোনি তোমরা, আজকে এটা গতকালকের ক্লাসের এগেইনস্টে আমাদের পিওয়াইকিউ সলভ হচ্ছে, এমসিকিউ কোয়েশ্চেন্স আসে, তো এমসিকিউ গুলোই আমরা সলভ করছি। এমসিকিউ গুলো সলভ হয়ে গেলে এরপরে নেক্সট ক্লাস থেকে তোমরা ধরতে পারবে খুব ভালোভাবে। বাট সিস্টেমটা বুঝে নাও আজকেও, ঠিক আছে? শুনে এবং মন দিয়ে শুনবে, বুঝতে পারলেও শুনতে হবে, না বুঝতে পারলেও শুনতে হবে, কারণ এটা পরে গিয়ে তোমাকে হেল্প করবে। তো নাম্বার 1 দেখো কি বলছে, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাট্রিবিউট অফ কনস্টিটিউশনালিজম। যে কনস্টিটিউশনালিজমকে কোনটা, মানে বলতে পারো যে অ্যাট্রিবিউট মানে কি বলবো, যে এটার প্রপার মিনিংটা হচ্ছে অ্যাট্রিবিউট মানে কি বলবো, যে আকৃষ্ট করে না বা তার সাথে জড়িত নয়, এই ধরনের। ATTRIBUT, অ্যাট্রিবিউট মানে হচ্ছে গুণ বা গুণাবলী নয়, বিশেষ লক্ষণ নয় কোনটা। তো এই রিলেটেড আর কি, বুঝতেই পারছো যে হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাট্রিবিউট অফ কনস্টিটিউশনালিজম, সাংবিধানিকতাবাদের যেটা বিশেষ কোনটা লক্ষণ নয়। তো সাংবিধানিকতাবাদের লক্ষণ যেটা নয় সেটা এখানে বলে দিয়েছে যে আনব্রিডলড পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট। আনব্রিডলড পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট মানে এক প্রকার বলতে পারো যে অসীম ক্ষমতা, এই ধরনের অসীম ক্ষমতা বা চূড়ান্ত ক্ষমতা, স্বৈরাচারী ক্ষমতা, এই রিলেটেড বিষয়গুলোকে এখানে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমরা কি বলছো বলো, কিছু বলছো? আচ্ছা, ওকে ওকে স্যার হয়ে গেছে 73%, সরি। হ্যাঁ ওকে ওকে, কিন্তু এটা টাইমলি করতে হবে। হ্যাঁ, এটা দিস ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সরি। প্রসেস, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখে নাও তাহলে এখানে কি বলছে। কনস্টিটিউশনালিজমের এখানে আমরা জানি যে বেসিক ফিচার্স গুলোর মধ্যে সুপ্রিমেসি অফ দ্য ল বা কনস্টিটিউশন, এই কথাটা বলেছিলাম যে সুপ্রিমেসি অফ দ্য ল আর কনস্টিটিউশন এগুলো থাকবে, অর্থাৎ যেটা নিয়ম, ল তো আর কিছুই নয় বা কনস্টিটিউশন কিছুই নয়। কনস্টিটিউশন বা ল হচ্ছে এক প্রকার কতগুলো প্রিন্সিপলস, যেটাকে বেস করে আমাদের পুরো পলিটিক্যাল সিস্টেম বা রাষ্ট্র বা দেশ চলবে। তাহলে সেটা লিখিত আকারে থাকতে হবে, তাহলে সেই লিখিত আকারে যেটা থাকবে সেটাই হচ্ছে ল বা সেটাই হচ্ছে সংবিধান। তাহলে সেটাকেই এখানে কিন্তু একেবারে সর্বোচ্চ অধিকার দেওয়া হয়েছে বা সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। তো এই কারণে বলেছে সুপ্রিমেসি অফ দ্য ল, সুপ্রিমেসি অফ দ্য ল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এটা তো আমাদের কনস্টিটিউশনালিজমের সাথে জড়িত। দ্বিতীয় বলছে ডিফাইনিং দ্য অপারেশনস অফ দ্য সোভারেন পাওয়ার, ডিফাইনিং দ্য অপারেশনস অফ দ্য সোভারেন পাওয়ার, যে সার্বভৌম ক্ষমতা বলতে কি বোঝায় সেটা ওখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কোথায়? লয়ে বা সংবিধানে। তো সাংবিধানিকতাবাদ যখন আমরা বলছি তখন এটাই বোঝায় যে কার কতটা ক্ষমতা আছে, কার কতটা ক্ষমতা নেই, কে কি করবে, কে কি করবে না, কতটা পর্যন্ত সে করতে পারবে, কোনগুলো করতে পারবে, কোনগুলো করতে পারবে না। এভরিথিং হ্যাজ বিন রিটেন ইন দ্য কনস্টিটিউশনস অ্যান্ড দ্যাট ইজ দ্য আইডিয়া অফ কনস্টিটিউশনালিজম। তো সোভরেন পাওয়ার যখন আমরা বলি তখন সোভরেন পাওয়ার বলতে স্টেটকে বুঝে থাকি আমরা। তো স্টেট কে যে আমরা জানি যে একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নোশন, অর্থাৎ বিমূর্ত ধারণা, আমরা তাকে দেখতেও পাই না, আমরা তাকে ছুতেও পারি না, তাই না? আমরা স্টেটের কতগুলো অ্যাকশনসকে ফিল করি, যেটা তার এজেন্ট যারা আছে সরকার, সেই সরকার করে থাকে। তাহলে সরকারের যে মানে স্টেটের যে এজেন্ট আছে সরকার, তো সেই সরকারের কাজগুলোকে আমরা কি বলি, এক প্রকার সোভারেন পাওয়ার হিসেবে কনসিডার করে থাকি। মানে যদি সেটা সোভারেন পাওয়ার নয়, সোভারেন পাওয়ারের এজেন্ট হিসেবে তারা ফাংশনস করে, বা যেটাকে যদিও সেটাকে ক্রিটিসাইজ করা যায়। তো যাই হোক, মোটামুটি ভাবে স্টেট বলতে কি বোঝায়, স্টেটের ক্ষমতা কতটুকু আছে, কি কি করতে পারে, কি কি করতে পারে না, এই যে সমস্ত বিষয়গুলো, এবং সরকারেরও তার এজেন্সি হিসেবে বা এজেন্ট হিসেবে সরকার কি করতে পারবে, কি করতে পারবে না, সেগুলো কিন্তু লেখা হয়েছে। তো নির্দিষ্ট করে সেখানে কিন্তু লেখা আছে সংবিধানের মধ্যে। তো সেটাই হচ্ছে সাংবিধানিকতাবাদের বা সাংবিধানিকতাবাদের মূল উদ্দেশ্য বা মূল বৈশিষ্ট্য। তো আমরা তো জানি এটা হবে। ডি নাম্বার বলছে এনশিওরিং রাইটস অফ দ্য গভর্নড, এনশিওরিং রাইটস অফ দ্য গভর্নড। গভর্নড মানে হচ্ছে যারা শাসিত হচ্ছে। তো যারা শাসিত হচ্ছে অর্থাৎ যারা জনগণ মানে
আমরা যারা শাসিত হচ্ছি সরকারের দ্বারা, তারা আমাদের নিজেদেরও কিছু অধিকার আছে, যে আমাদেরকে শাসন করা মানে ওরা যা খুশি আমাদের উপর তারা করবে তা কিন্তু নয়। আমাদেরকে সরকার যা খুশি বলবে সেটা কিন্তু হতে পারে না, যা খুশি আমাদেরকে দিয়ে করাবে এটা হতে পারে না। এখানে বেসিক উদ্দেশ্যটা হচ্ছে কি, বা যে বেসিক আইডিয়াটা হচ্ছে যে আমাদেরও কতগুলো সেট অফ প্রিন্সিপালস আছে, কতগুলো যেটাকে আমরা রাইটস বলি, যে সেটা শুধুমাত্র আমাদের জন্য, সেখানে কোনো রকম ভাবেই কিন্তু স্টেট বা স্টেটের এজেন্ট সরকার হাত দিতে পারবে না। তো এই রাইটসগুলোর কথা বলা হয়েছে, যে এটাকে নিশ্চিত করা হয়েছে আমাদের সংবিধানের মধ্যে। ফান্ডামেন্টাল রাইটসের উল্লেখ আছে, তোমরা জানো যে মেনশন আছে। সো এবং বিশ্বের সমস্ত দেশেই প্রায় এই রাইটসগুলোর মেনশন কিন্তু রয়েছে। সো এগুলো আমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাবো। তো এটা তোমরা এখানে পেয়ে গেলে। তাহলে এখানে দেখতে পাচ্ছ এ সি ডি ঠিক হবে, বি নাম্বারটা ঠিক হবে না। তার কারণ আনব্রিডলড মানে হচ্ছে এক প্রকার অসীম ক্ষমতার কথা বলা হয়েছে। না, সাংবিধানিকতাবাদ মানে অসীম ক্ষমতা নয় সরকারের, সরকারের সীমাবদ্ধ ক্ষমতা, লিমিটেড পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট, সেটিকে বোঝায়। 2 নম্বর কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু ডক্টর জাকারিয়া ইফ কনস্টিটিউশনালিজম ডাজ নট প্রিসিড ডেমোক্রেসি। যদি জাকারিয়ার কথা গতকাল তোমাদের বলছিলাম, যে তিনি বলেছেন যে কনস্টিটিউশনের পূর্বে এখানে কি থাকবে, ডেমোক্রেসি থাকবে। কিন্তু কনস্টিটিউশনের পূর্বে যদি ডেমোক্রেসি না থাকে, বা ডেমোক্রেসির পূর্বেও যদি, সরি কনস্টিটিউশন পূর্বে নয়, ডেমোক্রেসির পূর্বে কনস্টিটিউশন থাকতে হবে। অর্থাৎ যখন ডেমোক্রেসি বলছি আমরা, তখন বলছি ডেমস এবং ক্র্যাটিয়া। ডেমস কথার অর্থ হচ্ছে জনগণ, এবং ক্র্যাটিয়া কথার অর্থ হচ্ছে শাসন। তাহলে জনগণের শাসন, তাহলে জনগণ নিজেই শাসন করবে। অর্থাৎ জনগণকে তুমি প্রচুর এম্পাওয়ার করেছো, অনেক স্বাধীনতা দিয়েছো। তাহলে স্বাধীনতা তখন যখন তুমি দিয়েছো, তার আগে, স্বাধীনতা দেওয়ার আগে তুমি তার জন্য যদি নির্দিষ্ট করে না দাও যে তুমি স্বাধীনতা বলতে তোমার কি বোঝায়, তুমি কি করতে পারবে আর কি করতে পারবে না, এগুলো পরিষ্কারভাবে সংবিধানে যদি লেখা না থাকে, তাহলে সেই গণতন্ত্রে জনগণ তার স্বাধীনতা পেয়ে কি করবে, সে কিন্তু এক প্রকার ভূতের নাচ করবে, যা খুশি তাই করবে সে। তো ফলে এখানে কি হয়েছে, যে গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে এখানে কিন্তু সাংবিধানিক একটা ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ সংবিধান থাকতে হবে, যেখানে লেখা থাকবে, যেমন আমাদের বাবা মারা আমাদেরকে বাড়ি ছেড়ে দেওয়ার আগে বলে বাড়ি থেকে, যে যা অসুবিধে নেই, বন্ধুদের সঙ্গে কোথাও বেরোতে চাইলে কি বলে, যে যা অসুবিধে নেই, কিন্তু রাত 9টা বা 10টার মধ্যে ফিরতে হবে, তাই বলে না? যে রাত 9টা বা 10টার মধ্যে ফিরতে হবে মানে কি, মানে আমাকে এখানে একটা সেট অফ প্রিন্সিপালস আমাকে কিন্তু আগে থেকে দিয়ে দিল। তো আমাকে স্বাধীনতা দেওয়ার আগে আমাকে কিন্তু শর্তটা আমার উপর চাপিয়ে দিয়েছে, বা কতগুলো নীতি আমাকে কিন্তু আমার জন্য নির্ধারণ করে দিয়েছে। তা আমাকে ওই নীতি মেনে কিন্তু আমাকে জীবনযাপন করতে হবে। এবং সেই নীতি বলছে যে আমি রাত 10টার পর কিন্তু বাড়িতে ফিরতে পারবো না, ফিরলেই হয়তো সেখানে ঝাঁটা খুন্তি হয়তো ছুড়ে আসতে পারে আমার দিকে, আমাকে ধাওয়া করতে পারে। তো আমাকে কি করতে হয়, স্বাধীনতার পূর্বে, এই কারণে যেমন বাবা মারা আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছে, ঠিক একই রকম ভাবে রাষ্ট্র, যেখানে ডেমোক্রেসি যখন বলছি, যেটা স্বাধীনতা, জনগণের স্বাধীনতার কথা বলছে, জনগণ নিজেদের মতো করে চলাফেরা করবে, এই ধরনের একটা স্বাধীনতার কথা বলছে বা শাসনের কথা বলছে, তখন তার আগে কতগুলো নীতি থাকাটা কিন্তু দরকার। এবং সেই নীতিগুলোই হচ্ছে এখানে কিন্তু সংবিধানের মধ্যে লেখা থাকে। তাহলে আমরা জানি যে ডেমোক্রেসির পূর্বে এখানে কি থাকতে হবে, সংবিধান থাকতে হবে। যেমন আমাদের বাড়ি থেকে বেরোনোর আগে আমাদের বাবা মারা নিয়ম চাপিয়ে দিচ্ছে, ঠিক একই রকম ভাবে গণতন্ত্রের পূর্বে তাহলে তোমাকে সংবিধান তোমাকে কিন্তু এখানে তোমার থাকতে হবে। এবার এখানে প্রশ্নটা বলেছে যদি না থাকে তাহলে কি হবে। তো যদি না থাকে তাহলে সেটা ইলিবারাল ডেমোক্রেসি হবে, উদারনৈতিক গণতন্ত্র হবে। উদারনৈতিক অর্থাৎ উদারনৈতিক মানে হচ্ছে যে সেটা স্বাধীনতা সেখানে থাকবে না, সেখানে এক প্রকার কি হবে, যে কনস্টিটিউশন নেই, তার মানে হচ্ছে এক প্রকার চূড়ান্ত সেখানে একটা অসীম ক্ষমতাশালী সরকার থাকবে, যা খুশি তাই করবে। তার মানে সেটা কিন্তু তোমার স্বাধীনতাকে কিন্তু সীমাবদ্ধ করার জন্য মতো একটা অবস্থা তৈরি করতে পারে। বা বা তারও পরিণতিটা এটা হতে পারে যে যেহেতু তোমার স্বাধীনতা নেই, তোমাকে যেহেতু তোমার নীতি নেই বা সংবিধান তোমার জন্য যেহেতু নেই, তো ফলে কি হতে পারে, তোমার অ্যাক্টিভিটিস গুলো কি করতে পারে, তোমার অ্যাক্টিভিটিস গুলো কিন্তু বিশৃঙ্খল আচরণ, বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি করতে পারে। তোমাকে বাবা বলেছিল বা মা বলেছিল 10টায় ফিরতে, যেহেতু তোমার তাই তুমি 10টায় ফিরেছো, কেন? কারণ এই শাসনটা আছে, নীতিটা আছে। এবার যদি নীতিটাই না থাকে তাহলে তুমি কি করবে, 11টায় ফিরবে, 12টায় ফিরবে। তাহলে 11টা 12টায় যখন তুমি বাড়িতে ফিরবে, তখন এক প্রকার এখানে অসুবিধে কি হবে, অসুবিধা হচ্ছে সবাই এইরকম ভাবে হয়তো একটা নিজের মতো করে যা খুশি তাই করবে। এই যা খুশি তাই করার ব্যাপারটাই আলটিমেটলি কি হবে, যা খুশি তাই করার ব্যাপারটা সেখানে মানে সবাই মানে কেউ বাদ নয়, সরকার থেকে শুরু করে, জনগণ থেকে শুরু করে, বিভিন্ন গ্রুপস গুলো থেকে শুরু করে, যার যেখানে এন্টিটি আছে, সবাই নিজের মতো করে যখন সবকিছু করবে, কোনো নীতিকেই ফলো করবে না, তখন কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এটাকেই বলা হচ্ছে যে
এটা কিন্তু পরিণতিটা যেটা নিয়ে আসবে সেটা হচ্ছে ইলিবারাল ডেমোক্রেসি, অর্থাৎ উদারনৈতিক গণতন্ত্রের একটা ব্যবস্থা নিয়ে আসবে। সো এটা যেন না হয়। তো ফারিদ জাকারিয়া এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের বলেছেন, তো এটাই এখানে কিন্তু সঠিক হবে। গতকাল তোমাদের বলছিলাম এগুলো, দেখে নিও, এখানে লিখে দিয়েছি। 3 নম্বর বলছে এখানে কনস্টিটিউশনালিজম ইমপ্লাইজ। কনস্টিটিউশনালিজম ইমপ্লাইজ মানে কনস্টিটিউশনালিজম কি এক প্রকার বলতে পারো, তার সাথে কি জড়িত আছে সহজ ভাষায় যদি বলি। তো ইমপ্লাই করে যেটা সেটা, বা গ্রহণ করে, বা সেটা যার সাথে লিঙ্ক আছে। তো সেই আইডিয়াটা হচ্ছে এখানে বলছে হ্যাভিং ডেমোক্রেসি উইথ লিমিটেড গভর্নমেন্ট। যখন আমরা কনস্টিটিউশনালিজম বলছি, সাংবিধানিকতাবাদ বলছি, তখন কি হচ্ছে, তার মানে যা খুশি তাই আর করতে পারবে না। তখন তোমার কিন্তু অর্থাৎ সরকার যা খুশি তাই আর করতে পারবে না, সরকারের ক্ষমতা একটা কিন্তু সীমাবদ্ধ হয়ে গেল। সরকারের ক্ষমতা কিন্তু সীমাবদ্ধ হয়ে গেল। এবার এই সীমাবদ্ধ যখন আমি করে দিলাম সরকারের বিপরীত দিকে, তখন তাহলে কি হবে, যে জনগণ আছে, তাহলে জনগণ তার নিজের স্বাধীনতা বা গণতন্ত্রের স্বাদ এবার সে কিন্তু পাবে। কেন এতদিন পাচ্ছিল না? যেহেতু আনলিমিটেড পাওয়ার ছিল সরকারের হাতে, রাজার হাতে। রাজা কি করছিল, নিজের মতো করে যাকে খুশি তাকে তখন মৃত্যুদণ্ড দিচ্ছে, যাকে খুশি তাকে তখন টাকা দান করে দিচ্ছে, যাকে খুশি তাকে তখন সেখানে কি বলবো যে ধন সম্পদ বিলিয়ে দিচ্ছে। কিন্তু আসলে যাদের পাওয়ার কথা তারা সেখানে পাচ্ছে না, অর্থাৎ প্রপার ডিস্ট্রিবিউশন হচ্ছে না। তো এই একটা তার অসীম ক্ষমতা থাকার ফলে কি হচ্ছে, ওকে যেহেতু কেউ প্রশ্ন করার নেই, তাই ও যা খুশি তাই করছিল। তো আলটিমেটলি সেখানে মানুষের উন্নতি হচ্ছিল না, ওই কিছু মানুষের উন্নতি হচ্ছিল যারা রাজার খুব কাছে থাকবে, তারাই, তাদেরই উন্নতি হতো, বাকিদের উন্নতি হতো না। কিন্তু এখন যখন ওই রাজার পাওয়ারটাকে কমিয়ে দেওয়া হলো, বা রাজার তো এখন আর নেই, আমাদের এখন গণতান্ত্রিক দেশ, আমাদের এখানে একটা নির্বাচিত সরকার আছে। তো সেই নির্বাচিত সরকারের এখন একটা সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা, সেটা কিভাবে সীমাবদ্ধ করেছি, সংবিধান দিয়ে সেখানে বলা আছে যে সরকার কি করতে পারবে আর কি করতে পারবে না। তাহলে এটা আলটিমেটলি কি করছে, যে সরকারের ক্ষমতাটা কমিয়ে দিলাম মানে জনগণের ক্ষমতাটা বেড়ে গেল, সরকারের স্বাধীনতা কমে গেল মানে জনগণের স্বাধীনতা বেড়ে গেল, অর্থাৎ জিরো সাম গেম। যে এদের যদি কমে সরকারের যদি কমে, তাহলে হচ্ছে জনগণের বেড়ে যাবে। তাহলে জিরো সাম গেম, যে অর্থাৎ একজন লাভ করলে অপরজনের ক্ষতি হবে, অপরজনের ক্ষতি হলে অপরজনের হচ্ছে কিন্তু লাভ হবে। এই কনসেপ্টটা কিন্তু এখানে চলতে থাকবে। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের কনস্টিটিউশনালিজমের বেসিক আইডিয়া, যে কনস্টিটিউশন আমাদের এই কারণেই প্রয়োজন পড়েছিল, কারণ রাজা আমরা দেখেছি তার মনের মতো যা খুশি তাই করতো, কোনো নিয়ম কানুন বলে কিছু ছিল না। কিন্তু আমরা সংবিধান তৈরি করার মধ্য দিয়ে নিয়ম তৈরি করলাম, কানুন তৈরি করলাম, নীতি তৈরি করলাম। সেই নীতি মেনে সরকারকেও বলতে হল, বা আমরা কি করলাম, সীমাবদ্ধ করে দিলাম, তার কাজগুলিকে কিন্তু সীমাবদ্ধ করে দিলাম, করে দিয়ে উল্টো দিকে জনগণকে এবার কিন্তু আমরা গণতান্ত্রিক একটা পরিবেশ দিয়ে দিলাম। তো এটার সাথে এটা কিন্তু যায়। কনস্টিটিউশনালিজম লিমিটস, কি লিমিটস করে, অর্থাৎ সীমাবদ্ধ কোনটাকে করে, তার আরবিটারি রুল। এক্ষুনি বললাম যে জনগণ, রাজা যেহেতু আগে অনেক কিছু খারাপ কিছু করছিল, বা বলতে পারো যার মন 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 মর্জি মতো কাজ করছিল, তো সেটা তো এক প্রকার আরবিটারি রুল। আরবিটারি রুল মানে এক প্রকার ধরে নাও যে একটা প্রকার খারাপ একটা শাসন, মানে একটা স্বৈরতান্ত্রিক কাইন্ড অফ শাসন, একটা শোষণমূলক শাসন। তো যে শোষণ করছে না, সংবিধান যখন আসবে তখন এই উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছে যে রাজাও যখন আমাদের শাসন করবে, বা সরকার যখন আমাদের শাসন করবে, তখন নিয়ম মেনে যেন শাসন করে, সংবিধানে যেটা আছে সেটা মেনে যেন শাসন করে, তার বাইরে যেন সে শাসন আমাদেরকে না করে। তারা আরবিট্রারি রুলকে এখানে সীমাবদ্ধ করে দেয়, কিন্তু এগুলোকে সীমাবদ্ধ করে না, এগুলোকে কিন্তু প্রমোট করে। যখন কনস্টিটিউশনালিজম আসে তখন একেবারেই কার্যকরী শাসন হয়, বা একেবারেই প্রয়োজনীয় শাসন সেখানে প্রতিষ্ঠিত হয়, দরকারিভাবে শাসন হয়, রুল অফ ল হয়, আইনের অনুশাসন হয়, অর্থাৎ সব কিছু নিয়ম মেনে হবে, আইন মেনে হবে, গণতান্ত্রিকভাবে এখানে শাসন হবে, যার যা খুশি তাই করবে তা হবে না। হ্যাঁ, তো এগুলো হয়। তো এটা আমরা জানি যে এটার এই কারণে সঠিক উত্তর ডি হয়েছে। 5 নম্বর দেখো এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য গাইডিং প্রিন্সিপল অফ কনস্টিটিউশনালিজম। গাইডিং প্রিন্সিপলস গতকাল তোমাদের বলছিলাম যে গাইডিং প্রিন্সিপলস মানে যেটা হচ্ছে এক প্রকার বলতে পারো বৈশিষ্ট্য তার কি। তো সাংবিধানিকতাবাদের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, টু এনশিওর কনফর্মিটি উইথ দ্য কনস্টিটিউশন। কনফর্মিটি মানে হচ্ছে এক প্রকার, এটাকে প্রপার টার্মিনাল নতুন নতুন শব্দ দিয়েছে অনেক, আমি এত কিছুর মানও জানি না। কনফর্মিটি, MITY, MITY আচ্ছা না তো। কনফর্মিটি মানে হচ্ছে অনুসার বা তুল্যতা বা সাদৃশ্য বলছে এখানে, আচরণ। এখানে এক প্রকার বলছে টু এনশিওর কনফর্মিটি উইথ দ্য কনস্টিটিউশন, যেটা বললাম তোমাদের। দেখো যে আমাদের সংবিধান যখন এসেছে তার বেসিক আদর্শটা হচ্ছে এটাই, যে নিয়ম মেনে, সংবিধানের নিয়ম মেনে তোমাকে প্রপার আচরণ করতে হবে। তো তুমি এই কনফর্মিটি মানে যদি আচরণ হয়, তাহলে আচরণটাকে নিশ্চিত করছো, যে সংবিধানের সাথে সাথে তুমি আচরণটাকে নিশ্চিত করছো। কার আচরণ?
না রাষ্ট্রের আচরণ, রাষ্ট্রের যিনি এজেন্ট তাদের আচরণ, জনগণের আচরণ, এগুলোকে তুমি নিশ্চিত করছো এক প্রকার। তো অর্থাৎ সংবিধান মেনে তোমাকে সমস্ত কিছু করতে হবে। তো এই যে বিষয়গুলো সেগুলোও কিন্তু আমরা এখানে পেয়ে যাই, জানো এগুলো। 6 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো। 6 নম্বর কোয়েশ্চেন্স বলছে দ্য এমার্জেন্স অফ কনস্টিটিউশনালিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং। দ্য কনস্টিটিউশনালিজম যেটার সাথে এমার্জ করেছে যে আইডিয়াটির সাথে, সেটা হচ্ছে যে কন্ট্রাক্ট, যেটা তোমাদের গতকাল বলছিলাম যে দুটো, ধরে নাও একবার কন্ট্রাক্ট থিওরির কথা বলছিলাম, যে ধরে নাও আমাদের লক যেটা বলেছেন বা হবস যেটা বলেছেন বা রুশো যেটা বলেছেন, তো এখানে দুটো পার্টিকুলার গ্রুপের মধ্যে কন্ট্রাক্ট হয়েছে। একজন কন্ট্রাক্ট করেছে হচ্ছে যারা হচ্ছে শাসিত হবে, আর একজন কন্ট্রাক্ট করেছে যিনি শাসন করবেন। তাহলে শাসনকারী আর শাসিত এদের মধ্যে একটা কন্ট্রাক্ট হয়েছে। তো এই কন্ট্রাক্টের ফলেই এটা উৎপত্তি হয়েছে। তো আমরা জানি এক প্রকার সেটাই হয়েছে। আমাদের দেশেও যখন সংবিধান আসলো তখন তো সেটা এক প্রকার কন্ট্রাক্ট। আমাদের সেখানে প্রতিনিধিরা, আমরা কিছু প্রতিনিধিকে সেখানে পাঠালাম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে গিয়ে বা গণপরিষদে গিয়ে তারা কি করলো, সেখানে একটা মানে একটা কতগুলো তারা নীতি তৈরি করার কাজ করলো। সেই নীতি তৈরি করতে গিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন সেখানে অপিনিয়ন্স এসেছে। তো সেই অপিনিয়ন্সগুলোর মধ্যে সেখানে ডিবেট হয়েছে। ডিবেট হওয়ার পরে গিয়ে আলটিমেটলি সেখানে মেজরিটির ভিত্তিতে ডিসিশন নেওয়া হয়েছে। তাহলে এক প্রকার সেখানে মেজরিটি ভার্সেস মাইনরিটির সঙ্গে এক প্রকার কন্ট্রাডিকশনে বা অপিনিয়ন্সের মধ্যে একটা কম্পিটিশনের মধ্যে থেকেই কিন্তু এটা নেওয়া হয়েছে। তার মানে কি, এক প্রকার এটা শর্ত। তো যখন আবার এটা লাগু হয়ে যাচ্ছে মেজরিটির ভোটে জেতার পর, তখন আমরা সেটাকে সবাই আবার গ্রহণও করছি। তো এইটা আমরা জানি যে সংবিধান এসেছে আমাদের দেশে বা যে কোনো দেশেই আসে, মোটামুটি ভাবে বলতে পারো যে এটা এক প্রকার চুক্তির ফল। এক প্রকার চুক্তির ফল। মানুষ নিজেদের মধ্যে চুক্তি করে, নিজেদের মধ্যে একটা সম্মতি প্রদান করে তারা এই ধরনের কতগুলো নিয়ম তৈরি করে, যেটাকে আমরা সংবিধান বলছি, এবং সেই নিয়ম মেনে তারা নিজেকে পরিচালনা করে। চলে আসো পরের প্রশ্ন। নেটে এসেছে ডিসেম্বর 20 এবং 21 কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক অফ কনস্টিটিউশনালিজম। সাংবিধানিকতাবাদের কোনটা বৈশিষ্ট্য নয়। তো গতকালই তোমাদের বলছিলাম তিনটে বৈশিষ্ট্যের কথা: কালচার বেসড কনসেপ্ট, ডাইনামিক কনসেপ্ট, আর ভ্যালু বেসড কনসেপ্ট। তিনটের কথা বলেছিলাম, কিন্তু পার্টির কথা সেখানে আমি তোমাদের ভালো করে বলে দিয়েছিলাম যে পার্টিটা সেখানে কিন্তু কনস্টিটিউশনালিজমের ক্যারেক্টারিস্টিক্স নয়। কালচারটা ছিল, ডাইনামিক ছিল, ভ্যালু ছিল। তো আর ডিটেলসে যাচ্ছি না, ওটা ভালো করে দেখে নিয়ে ওখানে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড লিখে দেওয়া আছে, এক্সপ্লেনেশনও সেখানে দেওয়া আছে। সিবিটি পিজিতে এসে 2022 সালে দেখো এটা কি প্রশ্ন বলছে। দ্য অরিজিন অফ কনস্টিটিউশনালিজম ইজ ট্রেসড ইন দ্য ম্যাগনা কার্টা। গতকালই বলছিলাম যে 1215 সালে ম্যাগনা কার্টা এসেছে। ম্যাগনা কার্টা ছিল সেখানে এক প্রকার রাজার ক্ষমতাকে কমিয়ে দিয়ে জনগণের সেখানে কতগুলো অধিকারকে সুনিশ্চিত করার কতগুলো নীতি। তো ম্যাগনা কার্টা 1215 সালে এসেছিল, 1215 এসেছিল। তো আমরা এটা জানি। তারপরে এখানে কি বলছে, স্টেট ডুমা ইজ রাশিয়াস ন্যাশনাল। এটা বাকিগুলো অন্য ইস্যু নিয়ে আলোচনা করছে, তো এটা ছেড়ে দাও, ওগুলো পরে আমরা আবার আলোচনায় আমাদের আসবে, তখন দেখে নেব। আপাতত এখানে দেখে নাও যে ম্যাগনা কার্টা আমাদের কিন্তু এই কনস্টিটিউশনালিজমের একটা অরিজিন হিসেবে কিন্তু উঠে আসে। তো ওটা গতকালই তোমাদের অরিজিনস গুলো বা সোর্স গুলো তোমাদের পড়িয়েছিলাম বা ব্যাকগ্রাউন্ডটা পড়িয়েছিলাম, সেখানে বলেছিলাম যে ম্যাগনা কার্টা সেখানে আছে। 3 নম্বর অপশনটাও লিংক আছে, ওটা একটু আলোচনা করে দেব। সিনেমার অপশন 3 নম্বর অপশনটাও লিংক আছে, এটা কনস্টিটিউশনালিজম সেপারেশন অফ পাওয়ার মধ্যে স্কুল, এটা রাইট। সেপারেশন অফ পাওয়ার, এটাও লিঙ্ক আছে যে সেপারেশন অফ পাওয়ার ইজ অ্যাবাউট ডিস্ট্রিবিউটিং পাওয়ার্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট। আমরা জানি যে যখন সেন্টার এবং রাজ্যের মধ্যে, অর্থাৎ যদি ক্ষমতার যদি ডিস্ট্রিবিউশনস হয়, তাহলে কি হবে? ডিস্ট্রিবিউশনস হওয়া মানেই হচ্ছে যে সেখানে কেউ একজন তার মানে সমস্ত ক্ষমতা ভোগ করবে না। তার মানে ক্ষমতা এখানে ডিস্ট্রিবিউট হয়ে গেছে ছোট ছোট ইউনিটে ডিভাইড হয়ে যাওয়া বা ডিস্ট্রিবিউট হয়ে যাওয়া মানেই হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যাওয়া মানেই হচ্ছে যে ওখানকার মানুষ ওখানকার মতো করে নিজেদেরকে শাসন করতে পারবে, নিজেদের তারা প্রয়োজনীয় চাহিদাগুলো মেটাতে পারবে। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে সেটা যদি সংবিধানে লেখা থাকে যে হ্যাঁ এরা আলাদা, ওরা আলাদা, তারা আলাদা, তো ওদেরকে আলাদা আলাদা ভাবেই সেখানে ক্ষমতা দেওয়া হোক এবং নিজেরা নিজেদের মতো করে শাসন করুক, এটা যদি সংবিধানে লেখা থাকে তাহলে কি হয়? তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে এক প্রকার কি হয়, যে মানুষের ডেভেলপমেন্ট এনশিওর হয় এবং অন্যদিকে সরকারের কিন্তু স্বৈরাচারী মনোভাবটাও কিন্তু কমে আসে, তাই না? এটাকে কিন্তু একটা চেকে রাখা যায় বা একটা এর মধ্যে একটা বলতে পারো যে একটা নিয়ন্ত্রণ রাখা যায়। তো এটাও আমরা জানি এটা ঠিক। তো এগুলো দেখে নিও, এবিডি এখানে ঠিক বলেছে, বাকিগুলো তোমাদের পরে এগুলো বলে দেবো। আপাতত এখানে যেহেতু কোয়েশ্চেন্স অনেক আছে, এটার উপরে ফোকাস করো। তেলেঙ্গানাতে এসেছে দেখো তেলেঙ্গানা সেটে 2023 এসেছে। দেখো এটা কি বলছে, এটা বলছে স্টেটমেন্ট অ্যান্ড চুজ দ্য কারেক্ট কোড। কারেক্টটাকে খুঁজতে বলেছে।
কনস্টিটিউশন আর নট অ্যাবস্ট্রাক্ট ডিজাইন। কি বলছো বলো? আগের কোশ্চেনটা তো সি অপশনটা হবে না, কারণ সেপারেশন অফ পাওয়ার তো গভর্নমেন্টের তিনটা অর্গানের মধ্যে বলছে, সেন্টার স্টেটের মধ্যে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না না ঠিকই, আমি এটা নোটিস করিনি। সেপারেশন অফ পাওয়ার ইজ অ্যাবাউট ডিস্ট্রিবিউটিং পাওয়ার্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট। সেপারেশন এটা না, সেপারেশন অফ পাওয়ার যখন বলা হচ্ছে, সেপারেশন অফ পাওয়ার যখন বলা হচ্ছে তখন বেসিক্যালি এই লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারির মধ্যে ক্ষমতার এখানে কিন্তু পৃথকীকরণের কথা বলা হচ্ছে। কিন্তু যখন এখানে সেন্টার এবং স্টেটের কথা বলা হচ্ছে তখন সেটা প্রপার বলতে পারো যে ডিভিশন অফ পাওয়ার। ঠিক আছে, ডিভিশন অফ পাওয়ার। তো ডিভিশন হতে পাওয়ার কি, যে সেন্টার এবং স্টেটের মধ্যে ক্ষমতার হচ্ছে কিন্তু ভাগাভাগি, এক প্রকার পৃথকীকরণ নয়, ভাগাভাগি। তো এটা এখানে দুটো আলাদা কনসেপ্ট একসঙ্গে মিলিয়ে দিয়েছে, আমি এটা নোটিস করিনি, থ্যাংক ইউ, যে এই বিষয়টিকে ডিনোটস করছে, তো এটা হবে না। তো সেপারেশন অফ পাওয়ার ইজ সেপারেশন অফ পাওয়ার, ডিস্ট্রিবিউশন নয়। সেপারেশন অফ পাওয়ার হচ্ছে যে তিনটে ব্রাঞ্চের মধ্যে ক্ষমতার পৃথকীকরণ করা, ক্ষমতার পৃথকীকরণ করা। লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি আলাদা আলাদা রকম ভাবে তারা কাজ করবে, তাদের আলাদা আলাদা রকম ভাবে ক্ষমতা দেওয়া হয়েছে, ওটাকে এখানে বোঝাতে চাইছে। বাট যখন সেন্টার এবং স্টেটের ডিস্ট্রিবিউশনের কথা বলা হচ্ছে, বা ক্ষমতার বিভাজনে, ক্ষমতা আলাদা আলাদা করার কথা বলা হচ্ছে, তখন সেটা ডিভিশন অফ পাওয়ার। ঠিক আছে, সেপারেশন নয়। তো যেহেতু এখানে সেপারেশন বলেছে তাই এটা ভুল হয়েছে। বাট আমরা জানি সেপারেশন অফ পাওয়ার আমাদের কনস্টিটিউশনালিজমের একটা বিষয়, আবার ডিভিশন অফ পাওয়ারটাও কিন্তু আমাদের কিন্তু সেখানে বলতে পারো এক প্রকার বিষয়, যেখানে ফেডারেলিজম আছে, যে কনস্টিটিউশনালিজমের এটা একটা বিশেষত্ব। আমেরিকাতেও তোমরা দেখতে পাবে, ইন্ডিয়াতেও এই জিনিসটা তোমরা দেখতে পাবে। 9 নম্বর প্রশ্ন চলে আসো। 9 নম্বর প্রশ্ন কি বলছে, যে কনস্টিটিউশন আর নট অ্যাবস্ট্রাক্ট ডিজাইন। কনস্টিটিউশন আর নট অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, যে বিমূর্ত কোনো ধারণা নয়, বাট প্র্যাকটিক্যাল মেশিনস that need careful construction and engineering, and then to be judged by how effectively they work in practice। তো আমরা যেটা জানি, দেখো এখানে ঠিকই বলেছে যে কনস্টিটিউশন যেটা তৈরি করা হয়েছে সেটা কোনো বিমূর্ত কোনো ডিজাইন নয় বা আকার নয়, বলতে পারে এক প্রকার কোনো মানে আকৃতি নয়, যে সেটা যে বাস্তবের সাথে কোনো মিল নেই, মন মর্জি কিছু ভাবা হয়েছে, বা অলৌকিক কিছু সেখানে ভাবা হয়েছে, ওই রকম কিছু নয়। না, বাস্তবে মানুষ যেটা চায় সেই মানুষের চাওয়ার সঙ্গে সঙ্গতি রেখেই সংবিধানকে তৈরি করা হয়। তো কাজে বুঝতেই পারছো যে সংবিধান যখন তৈরি করা হয়েছে তখন সেখানে মানুষের কতকগুলো হচ্ছে কিন্তু যে চাহিদাগুলোকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা কিন্তু কি করা হয়, যেটাকে প্র্যাকটিসের সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে, মানে এক প্রকার মানে প্র্যাকটিক্যাল লাইফে যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন আছে সংবিধানে সেগুলোকে কিন্তু ভ্যালুস দেওয়া হয়েছে, সেগুলোর উপরেই নীতি বানানো হয়েছে। ঠিক আছে, তো যেগুলো হলে হয়তো ভালো হবে সেগুলো ঠিক একই রকম। বি নাম্বার কি বলছে, দেয়ার ইজ নো সিঙ্গেল কনস্টিটিউশনাল ডিজাইন দ্যাট ইজ বেস্ট। এটাও ঠিক, যে কোনো একটা সিঙ্গেল কনস্টিটিউশন তোমরা পৃথিবীতে পাবে না যেটাকে বেস্ট বলা যেতে পারে, না, বেস্ট বা আইডিয়াল হতে পারে না। এক এক এনভায়রনমেন্টে এক এক রকমের তাদের কনস্টিটিউশন আছে। কেন? কারণ এক এক এনভায়রনমেন্টে এক এক রকমের নীতি হবে। তোমার বাড়ির ভাষা আলাদা, তোমার বাড়ির সংস্কৃতি আলাদা, তোমার বাড়িতে তুমি যে ভাষা বা সংস্কৃতি যেটা প্র্যাকটিস করো, তুমি যে খাদ্য খাও, তুমি যে ধরনের ড্রেস পরো, সেগুলো হয় যা আছে সেটা হয়তো আমার সাথে ম্যাচ করে না। তো যেহেতু আমার সাথে ম্যাচ করে না বা আমার পরিবারের সাথে ম্যাচ করে না, কাজে আমার পরিবারের নীতি আলাদা হবে, তোমার পরিবারের নীতি আলাদা হবে। তোমার পরিবার হয়তো সেখানে দেখা গেল যে সেখানে এমন কোনো ড্রেস পরে কিংবা এমন কোনো খাবার খায় যেটা হয়তো আমার বাড়িতে সেটা গ্রহণযোগ্য নয়, তাহলে তোমার বাড়ির নীতি আলাদা, আমার বাড়ির নীতি আলাদা। ঠিক একই রকম ভাবে রাষ্ট্রগুলোর মধ্যে তাদের নিজেদের, এই যে গতকালও বলছিলাম যে ফেডরিক্স বলেছেন যে প্রত্যেকটা দেশের সংবিধান তৈরি হয়েছে বা অ্যাডমিনিস্ট্রেশন বা পলিটিক্স বা ইকোনমি শেপ নিয়েছে বেসড অন দি ইকোলজি অফ দ্যাট স্টেট অর অফ দ্যাট রিজিয়ন। তাহলে ওদের রিজিয়নের ইকোলজি একরকম, সেটার উপর বেস করে তাদের মতো করে তাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকার সব তৈরি হয়েছে, এবং তাদেরকে পরিচালনা করার জন্য তাদের মতো করে নিয়ম তৈরি হয়েছে। তো ওদের এখন জিওগ্রাফির সাথে বা ইকোলজির সাথে তো আমাদের জিওগ্রাফি বা ইকোলজি তো মেলে না। যেহেতু মেলে না, দেখা যাবে কি যে সবকিছু কিন্তু ওদের যা আছে আমাদেরই যে তাই আছে তা কিন্তু নয়, আমাদের যা আছে অন্য কোনো একটা দেশের মধ্যেও যে তাই সব হুবহু তাই খুঁজে পাবো তা কিন্তু হবে না। তো ওটাই বলছে যে সিঙ্গেল কোনো কনস্টিটিউশনাল ডিজাইন তুমি খুঁজে পাবে না, এখানে অনেকগুলো তুমি মডেল পাবে, ভ্যারাইটি অফ মডেলস পাবে, এবং প্রত্যেকটাই তাদের নিজেদের সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে তারা কিন্তু সুইটেবল। সেগুলো আমরা জানি আমেরিকাতে যেটা আছে তাদের ওখানকার যে সামাজিক, তাদের ওখানে যে অর্থনৈতিক পরিস্থিতি সেটার উপর নির্ভর করে ঠিকঠাক ওদের জন্য। আমাদের এখানে যেটা আছে আমাদের মতো করে আমাদেরটা ঠিকঠাক। তো
তো এইরকম ভাবে আলাদা আলাদা আমরা সংবিধান কিন্তু খুঁজে পাই। সি নাম্বার কি বলছে, দ্য কনস্টিটিউশন মেকিং প্রসেস ইজ ethnically mixed societies. The constitution making process in ethnically mixed societies, it is needed a form of consensus democracy that protect the rights of minorities and give them effective power of participate in government. কি বলছে এখানে ভালো করে বোঝো, the constitution making process in ethnically mixed societies, it is needed a form of consensus democracy that protect the rights of minorities and give them effective power to participate in government. যে যেখানে দেখবে জাতিগোষ্ঠীগত এখানে একটা একটা মানে জাতিগোষ্ঠীর বিভিন্ন সংমিশ্রণ যে সমস্ত সমাজে আছে, যে অনেকগুলো জাতি মিলে সেখানে হয়তো একটা সমাজ তৈরি হয়েছে, তো সেই সমাজে কি হয় না, বেসিক্যালি সর্বসম্মতির ভিত্তিতে গণতন্ত্র সেখানে কাজ করে এবং সর্বসম্মতির ভিত্তিতেই মানুষের কিন্তু বিভিন্ন কি করা হয়, এক প্রকার অধিকারগুলোকে সুনিশ্চিত করার মতো একটা ব্যবস্থা থাকতে হয়, যেখানে মানুষ সেখানে পার্টিসিপেট করতে পারে সরকারের মধ্যে এবং তারা ডিসিশন নিয়ে সর্বসম্মতিক্রমে নিয়ে এক প্রকার কি করতে পারে, সেখানে কিন্তু তারা দেশটাকে পরিচালনার কাজটা করতে পারে। তো এগুলো আমরা দেখতে পাই, এগুলো একেবারে ঠিক কথা, কারণ যখনই বিভিন্নতা আসবে তখনই কি হবে, তো ওর অপিনিয়ন ছাড়া তো তুমি তো ওর মতো করে রুল তৈরি করতে পারবে না। যেমন দেখবে যে নিউজিল্যান্ডের কথা বলছিলাম, যে পার্লামেন্টে ওই মেয়েটি এবং কম বয়সী একটি মেয়ে, 22 বছর বয়সী একটা মেয়ে, সেখানে দেখবে যে হাকা প্রোটেস্ট করছে, সে তো হাকা প্রোটেস্ট সেখানে সে করছে, কেন করছে না, তার কারণ তার জাতিগোষ্ঠীর হয়ে মেজরিটিটা সেখানে ডিসিশন নিচ্ছে, তো সেটা তো কনসেনসাসে সেটা তো হচ্ছে না, এক প্রকার কনসেনসাসে হচ্ছে না, মানে এটা সেটা প্রপার হয়তো ডিসিশন মেকিং এ হচ্ছে না, তাদের লস হবে, ক্ষতি হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এটা, যে সংবিধানের যখন প্রসঙ্গ আসবে তখন সংবিধান সকলের কাছে সমানযোগ্য গ্রহণযোগ্য, সকলের কাছেই সেটা সকলের কাছে সেটা সমানভাবে সেটা অ্যাপ্লিকেবল হবে, সকলের কাছেই সে সমান, তো স্বাভাবিকভাবে সকলের মতো করে সেখানে ডিসিশনটা নিতে হবে। ওইটাই হচ্ছে কনসেনসাসের গল্পটা, এগুলো আমরা জানি, এগুলো ঠিক হবে। সি নাম্বার 10 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, কনসিডার দ্য ফলোইং রিলেশনস টু নিউ কনস্টিটিউশনালিজম এন্ড চুজ দ্য কারেক্ট আনসার। তেলেঙ্গানাতে এসেছে নিউ কনস্টিটিউশনালিজমের গতকাল কথা তোমাদের বলছিলাম, এখানে শুধুমাত্র 3 নাম্বারটাই ঠিক হবে। Adaptation of the constitutional design of a country to its social and economic circumstances, যে একটা রাষ্ট্রে যে সামাজিক এবং অর্থনৈতিক যে পরিস্থিতিগুলো উদ্ভূত হয়, তৈরি হয়, সেটার উপর নির্ভর করে তার সংবিধান প্রয়োজন। এটা একেবারে আমরা কনস্টিটিউশনালিজমের আলোচনাতেও দেখলাম, নিউ কনস্টিটিউশনালিজমের আলোচনাতেও এটা কিন্তু প্রয়োগযোগ্য, গ্রহণযোগ্য। তো যেমন আমাদের দেখবে নিউ কনস্টিটিউশনালিজমের আলোচনা আমরা কি বলেছিলাম গতকাল, যে গোটা বিশ্বের রাজনীতির মধ্যে, অর্থনীতির মধ্যে যে পরিবর্তনগুলো আসছে, সেই পরিবর্তনগুলোকে ভ্যালুস দিয়ে তোমাকে তোমার নিজের দেশের সংবিধানগুলোকেও কিন্তু পরিবর্তন করতে হবে, কারণ তার প্রভাব এসে তোমার সমাজে এসেও পড়ছে। যেমন ধরে নাও একটা সময় আমাদের দেশে কিন্তু মানে জিন্স পরা হতো না, এখন মানুষ জিন্স পরছে, শুধু তো জিন্স পরছে না, ছেলে মেয়ে সকলে এখন ছেঁড়া জিন্সও পরছে। এখন ছেঁড়া জিন্স পরার কালচারটা আমাদের এখানে নেই, মানে সেটা এক প্রকার যদি আজ থেকে মানে যদি 50 বছর আগে পিছিয়ে যাও তাহলে সেটা অসভ্যতামি বলে, সেখানে দেখে এক প্রকার সেগুলোকে খারাপ হিসেবে কনসিডার করা হতো, কিন্তু আজকে হয় না। তার মানে আজকে হচ্ছে না, কিন্তু এই যে তার মানে আমাদের সমাজের মধ্যে যে একটা পরিবর্তন এসেছে, এই পরিবর্তনটা কোথা থেকে আসলো? এই পরিবর্তনটা এসেছে কিন্তু এক্সটার্নাল ফোর্স থেকে, যে এক্সটার্নাল কিছু ফোর্স, অর্থাৎ বিদেশে সেখানে ওই রকম জীবনযাপন করা হয়, ওই রকম তাদের ড্রেসের সেন্স রয়েছে বা কালচার রয়েছে, তো সেটা আমাদের দেশে এসে ঢুকে গেছে ডিউ টু গ্লোবালাইজেশন, যে গ্লোবালাইজেশনের কারণে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিজগুলোর হাত ধরে ওই কালচারটাও আমাদের ঢুকে গেছে, যে ইন্ডাস্ট্রিজগুলো এখানে এসে কি করে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজগুলো এখানে এসে জামা বিক্রি করে, তো তারা জামা বিক্রি করার সময় তারা কি করে, তারা নিজেদের দেশে যে জামাগুলো বিক্রি হয় ওই জামাগুলোই এখানে বিক্রি করতে এসেছে। এবার ওদের দেশে যখন জামা বিক্রি করে তখন সেগুলো হয়তো ছোট জামা, সেগুলো হয়তো ছেঁড়া জামা, এখন ওগুলোই এখানে তারা এসে বিক্রি করছে। এখন এখানে যখন বিক্রি করছে তখন হয়তো শুরুর দিকে এখানে দেখা যাচ্ছে কি যে মানুষ কিনছে না, কিন্তু ধীরে 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 মানুষ কিনছে এবং পড়ছে এবং অভ্যস্ত হয়ে গেছে। তাহলে আজকে দেখবে অনেক শহরের কালচারগুলোর দিকে দেখবে তোমরা, ছেলেরা মেয়েরা সব ছোট ড্রেস পরে সেখানে বা ছেঁড়া জামা পরে দেখবে তারা রাস্তায় ঘুরে চলাফেরা করছে, এবং কেউ কাউকে সেখানে কারো অধিকারে হস্তক্ষেপও করছে না। দু একটা ইনসিডেন্ট তো ঘটছেই, সেটা সবসময় একটা দ্বন্দ্বের জায়গা তো আমাদের সমাজে উঠে আসে, আমরা জানি এগুলো, বাট না হলেই ভালো হয়। বাট আমরা জানি যে সেটা কি এক প্রকার ধরে নাও যে মেজরিটি অফ পপুলেশনস প্রত্যেকের অধিকারটাকে মেনে নিয়েছে। তাহলে এই যে আমাদের সমাজের যে পরিবর্তনটা হয়েছে, তাহলে এই পরিবর্তনটার ফলে আমাদের ইকোনমিরও অনেক কিছু পরিবর্তন ঘটেছে। তো যাই হোক, অর্থনীতি সমাজের মধ্যে অনেক কিছু পরিবর্তন ঘটেছে, এই পরিবর্তনগুলোকে এখানে সংবিধানের মধ্যে জায়গা দেওয়া হয়েছে। কি করা হয়েছে না, বলা হয়েছে যার যা খুশি পড়বে, তার লিবার্টি অফ ড্রেস আপ তার থাকা উচিত,
তাহলে ওদের দেশে লিবার্টি অফ ড্রেস আপের কনসেপ্ট ছিল, কিন্তু আমাদের দেশে সেটা কিন্তু ঢুকে গেল এসে। তাহলে নিউ কনস্টিটিউশনালিজমের যখন আলোচনা করা হচ্ছে তখন এইরকম ভাবে গ্লোবালাইজেশনসের কিন্তু আলোচনা কিন্তু প্রসঙ্গক্রমে কিন্তু চলে আসে। বলো কি বলছো, টুকটুক করে এসএমএস। স্যার অপশন 1টা স্যার দেখুন স্যার, ওটাও স্যার নিউ কনস্টিটিউশনে স্যার উদাহরণ দিচ্ছে, কারণ ওখানে স্যার প্রোটেকশনের সিটিজেন রাইট, এখানটা সিটিজেনদের তো রাইট করছে, এবং এন্ডটা হচ্ছে লিমিটেশন গভর্নমেন্ট পাওয়ার। এই যে আপনি কালকে বলছিলেন যে সরকারদের যে মানে পাওয়ারটাকে সীমিত করে দেয়, যেমন আপনি বলছেন যে শ্রীলঙ্কার উদাহরণটা দিচ্ছিলেন, যে আইএমএফ তারপর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এরা যে আছে, যে যখন কোনো দেশ অর্থনৈতিকভাবে ভেঙে যাচ্ছে বা তাদের কনস্টিটিউশন কলাপস হয়ে যাচ্ছে, তখন তারা কি বলছে যে কনস্টিটিউশনে তাদের ওই পলিসি গুলোকে জায়গা দিতে হবে, মানে সিটিজেনদের কিছু কিছু মানে গ্লোবালি কিছু কিছু তাদের কনসেপ্ট করতে হবে, এবং কি তার মাধ্যমে সরকারদের ক্ষমতা সীমিত করতে বলছিল কালকে আপনি বলছিলেন। তো ওটাও স্যার হবে আমার মনে হচ্ছে 1 নম্বরটা। একদম আপনি ঠিকই বলেছো, একবার মনে just- হবে না, ঠিকই বলেছো, এটা কারেক্ট করে দেবো আমি। যে আমরা জানি যে সব সময় এখানে এই দেখো এখানে বলে দিয়েছে দ্য প্রোটেকশন অফ সিটিজেন রাইট, যে জনগণের অধিকারটাকে এখানে রক্ষা করবে তারা, বিপরীতে কি করবে যে সরকারের যে ক্ষমতা সেটাকে কমাবে। তো গ্লোবালাইজেশনের কনসেপ্টে তো বেসিক কনসেপ্টটা তো এটার উপরে দাঁড়িয়ে আছে, যে সরকারের যে ক্ষমতা বা রাষ্ট্রের যে পাওয়ার সেটাকে তারা রিডিউস করবে, বিপরীতে তারা ইন্ডিভিজুয়ালকে অনেক বেশি এম্পাওয়ার করবে। তো এম্পাওয়ার করা মানে কি, তাদের নিজেদের অধিকারগুলোকে বৃদ্ধি করা বা অধিকারগুলোকে সংরক্ষণ করা, অর্থাৎ প্রোটেকশন দেওয়া। তো এটাও এখানে কিন্তু ঠিক হবে, ভুল হবে না, ঠিক হবে। ভুলটা আছে এখানে, এখানে এটা কনসার্ন ফর ম্যাক্সিমাম অ্যাকাউন্টেবিলিটি অফ গভর্নমেন্ট, যে সরকারের অনেক বেশি দায়বদ্ধতা, না দায়বদ্ধতা নয়, কম দায়বদ্ধতার কথা বলে, ম্যাক্সিমাম নয়, লেস দায়বদ্ধতার কথা বলে, ঠিক আছে, লেস, যে সরকারের যত দায়বদ্ধতা কম হবে তত ভালো, জনগণ নিজেই নিজে দায়বদ্ধ হবে নিজের জন্য, সরকার বলে আর দরকার নেই এখানে, অর্থাৎ কেউ গার্জিয়ানশিপ এখানে মাথার উপরে এসে করবে দরকার নেই, যথেষ্ট এখানে হিউম্যান বিং রেসপন্সিবল, এইটার কথা বলা হয়। তো কনস্টিটিউশনালিজমের প্রসঙ্গটাই আসে হচ্ছে লিবারাল পার্সপেক্টিভ থেকে, যেহেতু কাজে এখানে আমরা দেখতে পাবো লিবারাল পার্সপেক্টিভে অলওয়েজ সেখানে হচ্ছে লেস অ্যাকাউন্টেবিলিটির কথা বলা হয়, মিনিমাম অ্যাকাউন্টেবিলিটির কথা বলা হয়, ম্যাক্সিমাম নয়। কিন্তু এখানে ম্যাক্সিমাম বলেছে, তাই এখানে ভুল হয়েছে এটা, ঠিক আছে। তো 1 এবং 3 নাম্বারটা ঠিক হবে, বাকি 2 নাম্বারটা ভুল হবে, আমি এটা কারেক্ট করে দেবো, ঠিক আছে। এটা কত নম্বর কোয়েশ্চেন্স, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10 আমি কারেক্ট করে দেবো, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 10, এরপরে চলে আসো পরের নাম্বার কি বলছে 11, among the following essential conditions of constitutionalism is not, কি ব্যাপার করছে এখানে, among the following essential condition of constitutionalism is not, মানে প্রশ্নটা ফরমেশনটা ভুল করেছে এরা, মানে বলছে যে এই নিচের গুলোর মধ্যে কোনটা কনস্টিটিউশনালিজমের হচ্ছে শর্ত নয়, মানে একেবারে তাৎপর্যপূর্ণ বা মানে এসেনশিয়াল মানে কি অপরিহার্য শর্ত কোনটা নয়। তো অপরিহার্য শর্ত যেটা নয় সেটা হচ্ছে বিউরোক্রেসি, অপরিহার্য শর্ত বাকিগুলো কি না, তোমাকে যদি সাংবিধানিকতাবাদের যখন তুমি কথা বলছো তখন তোমাদের গতকালই বলছিলাম সুপ্রিম কোর্টের কথা বলেছিলাম, ফ্রি জুডিশিয়ারির কথা বলেছিলাম, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির কথা বলেছিলাম, যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে, এনজেএসির কথা বলছিলাম, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশনের কথা বলছিলাম তোমাদের বা কমিটি, তো সেটার কথা বলছিলাম যে সেটাকে বাতিল করে দিল। যাই হোক, এটা পাচ্ছ। রেগুলার ইলেকশনস হবে, যে নির্বাচিত, মানে সংবিধান যখন থাকবে তখন সেই সংবিধান কি করবে না, জনগণের অধিকার সুনিশ্চিত করবে। কিন্তু অধিকার সুনিশ্চিত করার একটা পূর্ব শর্ত হচ্ছে যে যারা অধিকারটা আমার সুনিশ্চিত করবে, যাদের ঘাড়ে এই দায়িত্বটা আমি দিলাম, তারা যেন সারা জীবনের জন্য ক্ষমতায় না থেকে যায়, তাহলে আবার তারা কিন্তু স্বৈরাচার হয়ে যাবে। তো তাদেরকে আমরা প্রত্যেক 5 বছর অন্তর অন্তর বদলাবো। যদি মনে করি ওরা ভালো কাজ করেছে তাহলে রেখে দেবো, যদি মনে করি যে ভালো কাজ করেনি তাহলে বদলে দেবো। রেগুলার নির্বাচনটা হতে হবে একটা নির্দিষ্ট টাইম অন্তর, এক এক দেশে এক এক রকম হয়, আমেরিকাতে 4 বছর, আমাদের দেশে 5 বছর। তো 4 বছর 5 বছর এরকম এক একটা দেশে এক এক রকমের টাইম পিরিয়ড নিয়ে সেখানে কিন্তু ইলেকশন হয় একটা ডিউরেশনে। 4 নাম্বারটা বলছে রাইটস অ্যান্ড লিবার্টিস, তো এটা তো থাকবেই। কনস্টিটিউশনালিজম মানেই হচ্ছে যে সেখানে মানুষের কতগুলো অধিকারকে আলাদাভাবেই স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটার উপর সরকার কোনো রকম ভাবেই কিন্তু হাত দিতে পারবে না। তো সে স্বাধীনতার কথা বলা হয়েছে, যেন অধিকারের মধ্যে এই স্বাধীনতাগুলোকে আমাদের যেমন জায়গা দেওয়া হয়েছে, এগুলো আছে। কিন্তু বিউরোক্রেসি থাকতেই হবে, এটা কোনো পূর্ব শর্ত নয়। বিউরোক্রেসির জায়গায় সেখানে দেখা গেল যে কোনো কোঅপারেটিভ সোসাইটির আইডিয়াতে হয়তো দেশ চলছে, হতেই পারে সেই দেশ কোঅপারেটিভ সোসাইটির আইডিয়াতে দেশ চলছে, যে সেখানে কতগুলো সেখানে গ্রুপ তৈরি করে দিল, যেমন গ্রামের দিকে দেখবে এইগুলো আছে, বা বাংলাদেশেও দেখবে সেখানে এই জিনিসগুলো কতগুলো আছে। এখন বোধহয় আবার তারা নতুন করে মডেলগুলোকে রিভাইভ করছে, দেখবে ইউনূস সরকারে আসার সঙ্গে সঙ্গে, যেহেতু তিনি এই সমস্ত কাজগুলো করেই দেশ বিদেশে নাম কামিয়েছেন বা অর্জন, এত বড় একটা মানুষ হয়েছেন। তো ওই কাজগুলো আবার তাদের দেশে হচ্ছে, শুরু করেছে কোঅপারেটিভ ওয়েতে, সেখানে তারা তাদের নিজেদের দেশের উন্নতি করছে।
হ্যাঁ, চায়নাতেও ওই দেখবে এই জিনিসগুলো হয়। চায়নাতেও দেখবে অনেক সময় কি হয় যে একটা পাড়াতে হয়তো একটা নলকূপ সরকার প্রথম দিকে বসিয়ে দিল, তারপর সেই নলকূপটা রক্ষণাবেক্ষণের দায়িত্বটা ওখানকার পাড়ার 10 জনকে দিয়ে দিল দায়িত্ব, বলছে নলকূপটা তোমাকেই এবার ঠিক করতে হবে, যদি তোমার এটা খারাপ হয়, যদি ওটার থেকে কোনো রকম ভাবে অকেজো হয়ে যায়, তাহলে তুমি সেটা কিন্তু রক্ষণাবেক্ষণ করবে প্লাস, বা তোমরা করবে প্লাস হচ্ছে সেখানে কি হবে, সেটা সংরক্ষণ করার কাজটা, সেটা নিরাপত্তার কাজটাও তোমাকে কিন্তু ইনশিওর করতে হবে। সো ফলে ওখানে কি হলো যে বিউরোক্রেসি সরাসরি যে ইনভলভ থাকছে তা নয়, কোঅপারেটিভ ওয়েতে হচ্ছে, যে সেখানে একেবারে এই সমাজের কিছু মানুষ তারা দায়িত্ব নিয়ে সেই সমস্ত কাজগুলো বা উন্নতির কাজগুলো করছে, সেগুলোও হতে পারে। তো এটা বিউরোক্রেসি যে অপরিহার্য তা কিন্তু না, বিউরোক্রেসি না হলেও সেখানে চলতে পারে, কিন্তু ওই উপরের গুলো না হলে কিন্তু চলবে না। উপরের গুলো খুব দরকার, সাংবিধানিকতার বাদের ওগুলো পূর্ব শর্ত বলতে পারো। As the Marxist model of constitutionalism, dictatorship of the proletariat is not. তো আমরা জানি যে এটা এটা নিয়ে তোমাদের কালকে আমি গতকাল কিছু বলিনি, বাট এমনি আমরা মার্কসিজম নিয়ে আলোচনা করেছি অনেক আগে, তখন তোমরা এগুলো জেনেছো যে মার্কসিজমে এটা বলা হয় কি, যে প্রলেতারিয়েতের একনায়কতন্ত্র বলা হয়। প্রলেতারিয়েতের একনায়কতন্ত্র কোথায় হবে না, প্রলেতারিয়েতের একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে যে যখন আমরা দেখতে পাবো কি, যে সোশ্যালিজম যখন প্রতিষ্ঠিত হবে, তাই না? সোশ্যালিজম যখন প্রতিষ্ঠিত হবে, যে প্রলেতারিয়েতরাই শাসন করবে, প্রলেতারিয়েতরা শাসন করবে, এটা কথা বলা হচ্ছে, অর্থাৎ যারা পিছিয়ে পড়া তারাই শাসন করবে, এখন যারা শাসন করছে তাদেরকে তারা পাওয়ার থেকে একবারে ছুড়ে ফেলে দেবে, এই কথাগুলো বলেছিল, তাই না? তো এখানে যেটা নয় সেটা হচ্ছে কি, যে স্টেট অফ অল দ্য পিপল, যে প্রলেতারিয়েত ইজ নট আ স্টেট অফ অল দ্য পিপল, না স্টেট নয় এটা। প্রলেতারিয়েতের ডিক্টেটরশিপ অফ দ্য প্রলেতারিয়েত মানে সেটা হচ্ছে কিন্তু কোনো স্টেট নয়, যে জনগণের কোনো রাষ্ট্র সেটা কিন্তু না, অর্থাৎ এদের তো রাষ্ট্রের ধারণাতেই বিশ্বাস করা, মানে বিশ্বাস মানে কি বলবো, যে মানে পুরোপুরি যেটা রাষ্ট্র তা কিন্তু নয়, ঠিক আছে? এটাই এখানে একটু ঘুরিয়ে বলেছে বোধহয়, অ্যাজ দ্য মার্কসিস্ট মডেল অফ কনস্টিটিউশন ডিক্টেটরশিপ প্রলেতারিয়েত ইজ নট আ স্টেট অফ অল দ্য পিপল। ঘুরিয়ে না, আমার সঠিকটা জানতে চেয়েছে, ভুলটা নয়, সঠিকটা যে কোনটা সঠিক হবে। তো প্রলেতারিয়েত ইজ নট আ ডিক্টেটরশিপ অফ দ্য প্রলেতারিয়েত ইজ নট আ স্টেট অফ দ্য পিপল, যে জনগণের এটা কোনো রাষ্ট্র নয়, ঠিক আছে? এটা একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা, এটা কোনো রাষ্ট্র নয়, কারণ রাষ্ট্রের ধারণাতে তারা বিশ্বাস করে না, রাষ্ট্রের ধারণাতে তাদের বিশ্বাস নেই। রাষ্ট্র থেকে বের করে নিয়ে গিয়ে সিস্টেমটাকে তারা সাম্যবাদী সমাজ তৈরি করতে চায়, তারা সামাজিক ব্যবস্থাটাকে সেখানে গঠন করতে চায় বা কনস্ট্রাক্ট করতে চায়, তারা রাষ্ট্রের ধারণাতে তারা থাকতে চায় না। কারণ রাষ্ট্রের ধারণা যখন আমরা বলছি তখন সেখানে ক্যাপিটালিজম আছে, সেখানে ক্লাস বেস সোসাইটির কথা বলা হচ্ছে, বাট তারা তো ক্লাস বেস সোসাইটির বিরুদ্ধে। তো এই কারণে এটা ঠিক হয়েছে, বাকিগুলোতে এমনিতেও হবে না, ওটাই ঠিক হবে। মানে সঠিকটা জানতে চেয়েছে যে প্রলেতারিয়েত অফ দ্য ডিক্টেটরশিপ অফ দ্য প্রলেতারিয়েতের সাথে কোনটা যায়, যেটা ওদের আদৌ ধারণা কোনটা সেটা জানতে চেয়েছে। তো এগুলো তো ধারণা নয় তাদের। দেখো এখানে বলছে তারপরে কি, অ্যাকর্ডিং টু পেনক অ্যান্ড স্মিথ, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ কনস্টিটিউশনালিজম। তো এটাও তোমাদের গতকাল বলছিলাম, দ্য কনস্টিটিউশন অ্যাজ অ্যান এমবডিমেন্ট অফ এসেনশিয়াল ইনস্টিটিউশন, যে দ্য কনস্টিটিউশন অ্যাজ অ্যান এমবডিমেন্ট অফ এসেনশিয়াল ইনস্টিটিউশনস, এটা আমরা জানি, এটা তিনি বলেছিলেন না, দ্য কনস্টিটিউশন অ্যাজ অ্যান এমবডিমেন্ট অফ এসেনশিয়াল, হ্যাঁ এটা তো আমরা জানি। এটা দেখো এখানে এ আর বিটাই এবিসিডি তার চারটেই আছে, তো এটা তো হবেই। গতকাল তোমাদের এটা বলছিলাম যে কনস্টিটিউশনসটা কিন্তু একটা মানে কি বলবো, যে মানে একটা অপরিহার্য প্রতিষ্ঠানগুলোর জন্য সেখানে কিন্তু বলতে পারো সাংবিধানিকতা প্রয়োজন, অর্থাৎ তুমি প্রতিষ্ঠান তৈরি করছো ঠিকই, কিন্তু প্রতিষ্ঠানের জন্য নিয়ম কানুনটাও তোমাকে আগে তৈরি করতে হবে। উইথাউট তুমি এখানে প্রপালস রুল রেগুলেশন তুমি ইনস্টিটিউশন কিন্তু এস্টাবলিশ করতে পারবে না, খানিকটা ওটা। বি নাম্বার কি বলছে, দ্য কনস্টিটিউশন অ্যাজ রিস্ট্রেইনড আপন পলিটিক্যাল পাওয়ার, কনস্টিটিউশন অ্যাজ রিস্ট্রেইনড আপন পলিটিক্যাল পাওয়ার, এটাও ঠিক, যে রিস্ট্রেইন মানে প্রতিবন্ধকতা, যে রাজনৈতিক যে ক্ষমতা আছে সেই রাজনৈতিক ক্ষমতার উপর এক প্রকার প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে সংবিধান। আমরা জানি যে পলিটিক্যাল পাওয়ার যদি সেখানে আরবিট্রারি লেভেলে পৌঁছে যায়, তাহলে সেখানে সংবিধান তাকে এসে বাধা দেয় যে না তুমি সেখানে সেটা করতে পারবে না। দেখলাম আমরা এনজেএসসিটাকে বাতিল করে দিল, কেন? কারণ সংবিধানের মধ্যেই বলা হয়েছে যে সেখানে তুমি কেউ যদি সেখানে অত্যধিক পাওয়ারফুল হয়ে যায় তাহলে সেখানে সে স্বৈরতন্ত্রের দিকে চলে যেতে পারে সিস্টেমটা। তো সেই কারণে কনস্টিটিউশনের মধ্যে বলা হয়েছে যে কি করতে পারবে আর কি করতে পারবে না। তো কনস্টিটিউশনের সেই বেসিক আদর্শকে সামনে রেখেই দেখলাম আমরা সুপ্রিম কোর্ট সেই আইনটাকে বাতিল করে দিল, 99তম সংবিধান সংশোধন বাতিল করে দিল। সি নাম্বার বলছে দ্য কনস্টিটিউশন অ্যাজ দ্য ডিরেক্টর অফ ডেভেলপমেন্ট, এটাও ঠিক, যে সংবিধানের মধ্যেই সরিয়ে দিয়ে ভালো করে বসো না, সরিয়ে দাও ওগুলো। সংবিধানের মধ্যেই এখানে পরিষ্কার করে বলা হয়েছে কি, যে সংবিধানই হবে কি উন্নতির নির্দেশক হবে। অর্থাৎ উন্নতি বলতে কি বোঝায়? উন্নতি বলতে সেখানকার মানুষের অধিকার, সেখানকার মানুষের স্বাধীনতা,
এই সমস্ত কনসেপ্টগুলোকেই বোঝায়। যত বেশি স্বাধীনতা, যত বেশি অধিকার থাকবে, যত বেশি মানুষ এম্পাওয়ার্ড হতে পারবে, তত বেশি উন্নতি হবে। তাহলে সেই উন্নতির কথা কোথায় বলা আছে? সংবিধানে বলা আছে যে মানুষ কি করতে পারবে, তার কোনগুলো অধিকার হবে, কোনগুলো অধিকার হবে না, সমস্ত কিছু লেখা আছে। সো এটা আমরা জানি। ডি নাম্বার বলছে দ্য কনস্টিটিউশন অ্যাজ অ্যান অর্গানাইজার অফ পলিটিক্যাল অথরিটি। দ্য কনস্টিটিউশন অ্যাজ অ্যান অর্গানাইজার অফ পলিটিক্যাল অথরিটি, এটাও ঠিক আমরা জানি যে সংগঠক, যে রাজনৈতিক ক্ষমতার, রাজনৈতিক কর্তৃত্বের সংগঠক হিসেবে কে কাজ করে? সংগঠক হিসেবে কাজ করে সংবিধান। কারণ একটা রাজনৈতিক কর্তৃত্ব, সে কতটা কর্তৃত্ব পাবে, কতটা পাবে না, কি করবে, সে কি করবে না, সমস্ত কিছু তো সংবিধানে লেখা আছে। তাহলে তার সংগঠনটা কিভাবে কে তৈরি করে দিচ্ছে? অর্থাৎ রাজনৈতিক কর্তৃত্বের সংগঠনটা তৈরি করে দিচ্ছে এক প্রকার, বা পাওয়ারটাকে এখানে শেপ দিচ্ছে কিন্তু সংবিধান। তাহলে এটাও কিন্তু ঠিক হবে। তো আমরা জানি এগুলো কনস্টিটিউশনালিজমের সাথে যায়। বেসিক প্রিন্সিপালস গুলো দেখে নিয়ে এগুলোই পরীক্ষায় কিন্তু জানতে চাই। বলো কি বলছো? স্যার বলছি ওই যে ডেভেলপমেন্টের যে মানে 3 নম্বর সিএটা আছে, দ্য কনস্টিটিউশন অ্যাজ এ ডাইরেক্ট অফ দ্য ডেভেলপমেন্ট, ডাইরেক্টর অফ ডেভেলপমেন্ট। স্যার বলছি ডেভেলপমেন্ট মানে এখানে স্যার বিভিন্ন যে সরকার যে বিভিন্ন পলিসি গুলো নেয়, তো সবগুলো কি স্যার কনস্টিটিউশনে তো বলা থাকে না, এটা তো স্যার মানে একটা গৌণ টাইপের, মানে সামনে ফ্রন্ট লাইনে তো এসে কনস্টিটিউশনে বলা থাকে না, একটা স্যার মানে মুখ্য না অবস্থা থাকলেও আদর্শটা বলা আছে। যেমন সংবিধানে বলা হয়েছে যে প্রত্যেকের জন্য তোমাকে কি কাজের অধিকার সুনিশ্চিত করতে হবে, বা প্রত্যেকের হচ্ছে তোমার রাইট টু লাইফের কথা বলা হয়েছে ধরো সংবিধানের মধ্যে। তো রাইট টু লাইফের কথা বলা হয়েছে। এখন একটা মানুষ যদি কাজ করতে না পারে, তো সে তার নিজের জীবনকে বাঁচাবে কি করে? তাহলে এখন সরকার ওটার জন্য কি করেছে, যে যাতে মানুষ জীবন রক্ষা করতে পারে, সে কারণে দেবে 100 দিনের কাজ নিয়ে এসেছে, বা তাদেরকে চাকরি দিচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করছে। সবকিছু ডিরেক্টলি তো আর লেখা থাকবে না, কিন্তু আদর্শটা লেখা আছে, উদ্দেশ্যটা লেখা আছে। এবার তুমি বিভিন্ন পরিকল্পনা নিয়ে আসো, নিয়ে এসে তুমি ওগুলো করো। তো এমন তো হবে না প্রত্যেকটা লেখা থাকবে। তা লেখা থাকলে তো আর সরকারের আর কি দরকার? সরকারেরই দরকার নেই, এটা নিয়ম মেনেই সংবিধান কাজ করবে। কিন্তু সেটা হয় না। আদর্শটা লেখা থাকে, উদ্দেশ্যগুলো লেখা থাকে। উদ্দেশ্যে পৌঁছানোর বিভিন্ন রাস্তাগুলো তারা নিজেরা নির্ধারণ করে, সরকার নির্ধারণ করে। বুঝতে পেরেছো? তো সংবিধান ওগুলোই। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। 14 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য পারপাস অফ দ্য কনস্টিটিউশন। সংবিধানের কোনটা পারপাস? তো সংবিধানের পারপাস হচ্ছে টু এমপাওয়ার স্টেট। এটা না, এমপাওয়ার স্টেট হবে না, স্টেটকে এমপাওয়ার করা নয়, স্টেটকে বরং দুর্বল করা। কনস্টিটিউশন এটা উদ্দেশ্য। এখানে কি বলেছে? এবিসি বলেছে। পারপাস অফ দ্য কনস্টিটিউশন টু এমপাওয়ার স্টেটস। এমপাওয়ার, কনস্টিটিউশনের এটা উদ্দেশ্য নয়। কনস্টিটিউশন এটা উদ্দেশ্য নয়, এমপাওয়ার করা স্টেটকে, এটা নয়, বরং স্টেটকে একটুখানি চেকস অ্যান্ড ব্যালেন্সে রাখাটা হচ্ছে তার উদ্দেশ্য। এটা ভুল আছে, এটা কারেক্ট করে দেবো। বি নাম্বার দেখো কি বলেছে, টু এস্টাবলিশ ইউনিফাইং ভ্যালুস অ্যান্ড গোলস। টু এস্টাবলিশ ইউনিফাইং ভ্যালুস অ্যান্ড গোলস। টু এস্টাবলিশ ইউনিফাইং ভ্যালুস অ্যান্ড গোলস, এটা হবে যে বিভিন্ন যে হচ্ছে একত্রিত যে মূল্যবোধগুলো আছে বা লক্ষ্যগুলো আছে সেগুলোকে প্রতিষ্ঠিত করা। এটা হবে যে জনগণ যেন সবাই একত্রিত হয়ে থাকে, সকলের মধ্যে যেন একই সেম আদর্শ কাজ করে, সকলেই যেন সেখানে উন্নতি করে, এই সমস্ত কথাগুলো সেখানে বলা হয়েছে। তো এগুলো তো এখানে আছেই, আমরা জানি। টু লেজিটিমাইজ রিজিম। টু লেজিটিমাইজ রিজিম, এটাও খানিকটা ঠিক, আংশিক ঠিক আংশিক ভুল। তো লেজিটিমাইজ মানে কি? অর্থাৎ সংবিধানেই বলা হয়েছে যে নির্দিষ্ট নির্বাচনের একটা পদ্ধতির কথা বলা হয়েছে, সেই পদ্ধতি অবলম্বন করে যদি সরকার সেখানে নির্বাচিত হয়ে আসে তবেই সেটা কিন্তু লেজিটিমাইজ, অর্থাৎ বৈধ। নইলে সে বৈধ তার নেই। তাহলে এক প্রকার কি হয়, যে সংবিধানে নিয়ম বলা হয়েছে, সেই নিয়ম অনুসারে যদি সেখানে নির্বাচন হয় তাহলে সেখানে সে বৈধতা পাবে। তো এটাও খানিকটা ঠিক, কিন্তু আবার একটা অসুবিধার জায়গা হচ্ছে, মানে একটা নেগেটিভ বিষয়ের মধ্যে ঢুকে আছে। সেটা হচ্ছে যে লেজিটিমেসির জায়গা বিষয়টাকে জনসাধারণও কিন্তু সেখানে কিন্তু এনশিওর করার চেষ্টা করে। নির্বাচনটা সরাসরি তো জনগণ করে থাকে, তাহলে রিজিমসটাকে সবসময় জনগণ সবসময় চেকস অ্যান্ড ব্যালেন্সে রাখে। এবার এগুলো এই গল্পগুলো এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে যায় যে আগে ডিম আগে না মুরগি আগে, বলার কিছু থাকে না। এবার ওই কারণে ওরা যেটাকে ধরে নেবে উত্তর, সেটাকে আমাদের ঠিক বলে মেনে নিতে হবে। যাই হোক, আমি কারেক্ট করে দেবো, তারপর দেখে নাও। 15 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে দেখো। 15 নম্বর কোয়েশ্চেন্স বলছে, দ্য পলিটিক্যাল থিওরিস্ট হু হ্যাজ কন্ট্রিবিউটেড মাচ টু কনস্টিটিউশনালিজম ইজ। গতকালই তোমাদের বলছিলাম কার্ল জে ফ্রেডরিকের কথা, যে কার্ল জে ফ্রেডরিক হচ্ছে সব থেকে পুরনো একজন থিঙ্কার্স এবং গুরুত্বপূর্ণ কতগুলো আইডিয়া দিয়েছেন, বিকল্প কতগুলো আইডিয়া দিয়েছেন। তো ইনি হচ্ছেন গুরুত্বপূর্ণ নাম, বাকিরা তো এমনিতেও নয়। তো তোমাদের এটা নাম যেহেতু বলেছে তোমরা জানো এটা। 16 নম্বর দেখো কোয়েশ্চেন্স কি বলছে, পলিটিক্স কমিটমেন্ট টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন ইজ কমনলি রেফার্ড টু অ্যাজ। Politics commitment to abide by the constitution is commonly referred to as constitutionalism। যে রাজনীতির যে হচ্ছে কমিটমেন্ট মানে কি, মানে কমিটমেন্ট মানে হচ্ছে এক প্রকার বলতে পারো যে ওই
মানে কি বলবো, যে কি কমিটমেন্টকে বাংলায় কি বলা হয়, কমিটমেন্টকে বাংলায় বলা হয়, আরে ভুলছি হ্যাঁ প্রতিশ্রুতি, স্যার প্রতিশ্রুতি প্রতিশ্রুতি কমিটমেন্ট, প্রতিশ্রুতি। ঠিক আছে, হ্যাঁ প্রতিশ্রুতি। দায়বদ্ধতা হয়। হ্যাঁ, তো পলিটির রাজনীতির যে প্রতিশ্রুতি, টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন ইজ কমনলি রেফার টু অ্যাজ কনস্টিটিউশনালিজম, অর্থাৎ যেটা সংবিধানের মধ্যে যেগুলো বলা আছে সেগুলো এক প্রকার রাজনীতির প্রতিশ্রুতি। তো এটাকে আমরা কি বলি, রাজনীতির এই প্রতিশ্রুতিগুলোকে আমরা সাংবিধানিকতাবাদ বলি। অর্থাৎ সংবিধানের মধ্যে আমাদের বলা হয়েছে, কতগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জনগণ স্বাধীনতা পাবে, জনগণ তার ফান্ডামেন্টাল রাইটস এনজয় করতে পারবে, জনগণ তার ধর্মীয় স্বাধীনতা উপভোগ করতে পারবে, জনগণ নিজের মতো করে খেতে পারবে, পড়তে পারবে, চলাফেরা করতে পারবে, বিবাহ করতে পারবে, হ্যাঁ বয়ফ্রেন্ড রাখতে পারবে, গার্লফ্রেন্ড রাখতে পারবে, সবই বলা হয়েছে, কিছুই তো বাদ দেওয়া হয়নি। তো এক প্রকার প্রতিশ্রুতি আমাদেরকে এগুলো কি, যে তুমি ইন্ডিভিজুয়াল হিসেবে কি করতে পারবে আর কি করতে পারবে না, এভরিথিং হ্যাজ বিন মেনশনড দেয়ার। সো এগুলো তো প্রতিশ্রুতি কতগুলো, এবং এই প্রতিশ্রুতিগুলো যখন একটা একটা সূত্রের আকারে আসে, গ্রন্থের আকারে আসে বলতে পারো একটা, এটা তখন আমরা এটাকে সাংবিধানিকতাবাদ বলছি। এবং এরও একটা বিষয় হচ্ছে, আরো একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে যখন সেটা এক প্রকার মানে অনেক দিন ধরে যখন সেটা প্র্যাকটিসে রয়েছে, তখন সেটাকে আমরা সাংবিধানিকতাবাদ বলছি, অর্থাৎ যখন প্র্যাকটিসটাও থাকে তখন। 17 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, অ্যান এসেনশিয়াল প্রি রিকুইজাইট ফর কনস্টিটিউশনালিজম ইজ। তো তোমাদের গতকালই বলছিলাম যে তোমাকে কনস্টিটিউশনালিজমের পূর্ব শর্ত হচ্ছে যে সেটা রিটেন হতে হবে। কনস্টিটিউশন মানে এটা নয়, মানে কনস্টিটিউশন মানেই সেটা রিটেন, কনস্টিটিউশন মানে সেটা কিন্তু আনরিটেন কখনো হয় না। তো কনস্টিটিউশনের পূর্ব শর্তটাই হচ্ছে যে সেটা লিখিত আকারে হতে হবে, কখনো কনস্টিটিউশন ওরালি হয় না, ওরালি কখনো হয় না। ওরালি যেটাকে হয়, যেটা হয় সেটা হচ্ছে কতগুলো ট্র্যাডিশন হতে পারে, কতগুলো সেটাকে বলা হয়, সেটাকে কালচার বলা যেতে পারে, সেটাকে আমরা কতগুলো ভ্যালু সিস্টেম বলতে পারি, সেটাকে কতগুলো আমরা প্র্যাকটিস বলতে পারি, বা প্রথা যেটাকে বলা হয়, প্রথা প্রথা এগুলো হতে পারে। যেমন ব্রিটিশদের দেখবে তাদের সংবিধান ছিলই না, মানে এই জাস্ট বোধহয় এসে কয়েক বছর আগে তারা সংবিধান নিয়ে এসেছে তাদের নিজেদের দেশে। তো তাদের দেশে সংবিধান না থাকলেও তাদের দেশ শাসন হচ্ছিল। তো কিভাবে, যদিও তাদের অনেকগুলো ল ফ সেখানে ছিল, আইন এসেছিল সেখানে, সেগুলোই এগুলোকে শাসন করার কাজটা করতো। বাট যেটাকে আমরা আমাদের দেশে সংবিধান বলছি, ওই রকম কিন্তু লিখিত বড় কোনো দলিল ছিল না যেখানে হয়তো সবকিছু একসঙ্গে লেখা আছে। বাট কনস্টিটিউশন, এখানে তার পূর্ব শর্তটাই হচ্ছে যে কনস্টিটিউশন মানে সেটা লিখিত দলিল হবে, লিখিত। তো এটা রিটেন, ওই কারণে এটা ঠিক হবে। 18 নম্বর দেখো কি বলছে, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট দ্য ফিচার অফ কনস্টিটিউশনালিজম। কনস্টিটিউশনালিজমের ফিচার্স নয় আনলিমিটেড রুল, যেটা আরবিট্রারির কথা বলা হচ্ছে, যে আনলিমিটেড মানে কি চূড়ান্ত ক্ষমতা পেয়ে গেলে তুমি অসীম শাসন করবে, না এটা নয়, এটা নয়। কনস্টিটিউশনালিজম মানে হচ্ছে যে সেটা রিটেন একটা কনস্টিটিউশনের মধ্যে দিয়ে আসবে, সংবিধানের সুপ্রিমেসির কথা বলা থাকবে, যে সংবিধানই শেষ কথা, সংবিধানই হচ্ছে কিন্তু সর্বোচ্চ, আর জনগণের সমস্ত অধিকার স্বাধীনতা এগুলো সুনিশ্চিত করা হবে সেখানে। তাহলে কনস্টিটিউশনালিজম বলতে এগুলো বোঝায়, কিন্তু কোনো রকম ভাবে এই বি নাম্বারটাকে তো বোঝায় না, এটা আমরা জানি, কারণ ওটার বিপরীতেই তো কনস্টিটিউশনালিজম এসেছে। 19 নম্বর দেখো কি বলছে, 19 নম্বর বলছে, ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস কনস্টিটিউশনালিজম ইজ অ্যাবসেন্ট। তো কনস্টিটিউশনালিজম যেখানে অ্যাবসেন্ট সেটা হচ্ছে সুদান, যদিও তারা দেখবে সম্ভবত 2022 সালের দিকেই তারা নিয়ে এসেছে সংবিধান, তারা ছোট করে রচনা করেছে, 22 না বোধহয় 19-এর দিকে বোধহয়, আমি যদি ভুল না হয়, 19 সালে হবে, হ্যাঁ এটা 20 সালের কোয়েশ্চেন সেটা, কিন্তু 2019 সালেই তারা ছোট করে তারা একটা কনস্টিটিউশন নিয়ে এসেছে, আমেরিকার সাহায্য পেয়েছে, তারা আমেরিকার সাহায্য সহযোগিতায় তারা সেখানে একটা ছোট করে কনস্টিটিউশন নিয়ে এসেছে, এবং তারা মানুষকে এই মূল্যবোধ থেকে শেখানোর চেষ্টা করছে যে কিভাবে নিয়ম মেনে জীবনযাপন করতে হয়। সুদান, জানো তোমরা যে এটা বোধহয় এই কান্ট্রিটা বোধহয় লাস্ট বোধহয় ইন্ডিপেন্ডেন্স পেয়েছে, আমি যদি ভুল না হয়। সুদান, দক্ষিণ সুদান না উত্তর সুদান? সাউথ সুদান, সাউথ সুদান হবে, ঠিক আছে। তো এটা তো লাস্ট বোধহয় স্বাধীনতা পেয়েছে, এই দেশটা রিসেন্টলি পেয়েছে, খুব বেশি দিন হয়নি। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো এই কারণেই অ্যাবসেন্ট বলা হচ্ছে, ঠিক আছে, কারণ যেহেতু সবাই এসেছে, তো সংবিধান তৈরি করতে তো অফকোর্স মিনিমাম কিছু তো সময় লাগবেই, এবং সেখানকার জনগণও তো নিয়ম মেনে জীবনযাপন করেনি, যার যা খুশি তাই করেছে। এবং হঠাৎ করে তুমি একটা নিয়ম নিয়ে এসে যাও, সবাইকে যদি বেঁধে ফেলো যে তুমি এটা করতে পারবে, এটা করতে পারবে না, এটা খেতে পারবে, এটা খেতে পারবে না, এটা এখানে যেতে পারবে, এখানে যেতে পারবে না, তাহলে তো মানুষ তো এক প্রকার আর আবার ওই নিয়মটাকে ভাঙার জন্য আবার তখন আবার মারপিট শুরু করে দেবে, যে আমি এই সব কেন আমাকে বাধা দেওয়া হচ্ছে, স্বাধীনতা নাকি আমার আছে, স্বাধীন নাকি আমি, তো স্বাধীন তো কেন, এটা আবার কেমন ধরনের স্বাধীনতা, মানতে চাইবে না খানিকটা। যেমন বাংলাদেশে যেটা তোমরা দেখছো, যে সরকার এসে এখন যে সমস্ত ডিসিশনগুলো নিচ্ছে, যেমন সেন্ট মার্টিন আইল্যান্ড, তো সেন্ট মার্টিন আইল্যান্ডে দেখবে সরকার বলছে যে তাদের ওখানকার যে কোরালগুলো আছে সেই কোরালগুলো নষ্ট হয়ে গেছে,
তো সেই কোরালগুলোকে রক্ষা করতে না পারলে কি হবে, এই আইল্যান্ডটিকে রক্ষা করা যাবে না, আগামী 50 বছরের মধ্যে আইল্যান্ডটি হয়তো হারিয়ে যাবে। তো এখন সরকার সেটাই রক্ষা করার জন্য বলছে কি যে সেখানে জীবনযাপন রেস্ট্রিক্ট করে দিয়েছে, সেখানে এখন ট্যুরিস্টদের যাওয়া রেস্ট্রিক্ট করে দিয়েছে। এখন জনগণই বলছে যে আমরা কি এই কারণে স্বাধীনতা নিয়ে আসলাম যে আমাদের জীবনযাপনই এখানে এখন সরকার এখন মানে কষ্টসাধ্য মানে কঠিন করে দেবে? না ওখানে ঠিক মতো হাসপাতাল আছে, না এখানে ট্যুরিস্টরা যেতে পারছে, না ট্যুরিস্টরা যেতে পারছে, না ওখানকার মানুষরা ইনকাম করতে পারছে, না ওখানকার মানুষরা ওখানে থাকতে পারছে। সো সেই আইল্যান্ড থেকে এখন তাদের পালিয়ে আসতে হবে। সো এখন তারা এটাই বলেই দোষারোপ করছে সরকারকে যে আমরা স্বাধীনতা কি এই শেখ হাসিনাকে তাড়ালাম কি এই জন্য যে সরকার এসে আমাদের উপরেই এখন এইরকম একটা প্রতিবন্ধকতা আরোপ করবে? তো যাই হোক, এখন সরকারের উদ্দেশ্য কি আছে যেটা অনেকে এই প্রকার এটাও সন্দেহ প্রকাশ করছে, যেহেতু শেখ হাসিনা অনেক আগে সেই সময় বলেও গেছিলেন, মানে উনি তো প্রায় 2 মাস আগে সেই সময় আন্দোলনের প্রায় 2 মাস আগে বলেও ছিলেন যে আমেরিকা তার কাছ থেকে সেন্ট মার্টিন আইল্যান্ডটি চায়, কারণ তারা সেখানে তাদের যে মিলিটারি যে সেটা ক্যাম্প ট্যাম্পের কাজে বা তাদের নৌগুলোকে রিপেয়ারিং এর কাজে সেটাকে ব্যবহার করবে। ওই আইল্যান্ডটি একটা গুরুত্বপূর্ণ আইল্যান্ড হিসেবে কনসিডার হচ্ছে তাদের এখন ইন্দো প্যাসিফিক রিজিয়নে। সো ওটাকে তারা চায়। এখন সেটা দিতে চায়নি বলে এখন আমরা এটাও শুনতে পাচ্ছি যে শেখ হাসিনার উপরে আমেরিকার রাগ এবং আমেরিকা তাকে দায়িত্ব নিয়েই তাকে সেখানে দেশ থেকে তাড়া করালো। যাই হোক, এই গল্পগুলো আমরা জানি, এগুলো এই প্রসঙ্গেও আলোচনায় আসে, এগুলো দেখে নিও, চলে আসো। এবং বাকি দেশগুলোতে সংবিধান কিন্তু সবকটাতেই আছে, ভালো করে দেখে নিও। 20 নম্বর কোয়েশ্চেন দেখো, 20 নম্বর কোয়েশ্চেন বলছে কনসিডার দ্য ফলোইং, কনস্টিটিউশনালিজম ইমপ্লাইজ ইম্পোজিং লিগাল কনস্ট্রেইন্ট অন এক্সারসাইজ অফ পলিটিক্যাল অথরিটি। কনস্টিটিউশনালিজম ইমপ্লাইজ ইম্পোজিং লিগাল কনস্ট্রেইন্ট, আইনি প্রতিবন্ধকতা। এটা ঠিক আমরা জানি যে হ্যাঁ, রাজনৈতিক যে আমাদের কর্তৃত্ব আছে, যে রাজনৈতিক কর্তৃত্ব মানে সরকারেরই কথা বলা হচ্ছে, কিন্তু সরকার এখানে সরকারের উপর কি করা হয়, একটা আইনি প্রতিবন্ধকতা আরোপ করে। সংবিধান আমরা তাই জানি, হ্যাঁ, কারণ যে সরকার অনেক সময় কি করে, যে সরকার অনেক সময় তোমরা দেখবে যে মানে নিয়মের বাইরে বেরিয়ে গিয়ে কাজ করে। যেমন তোমরা দেখলে পার্থ চ্যাটার্জি মানুষের টাকা নিজের ফ্ল্যাটেই রেখে দিয়েছে, তার বান্ধবীকে দিয়ে দিয়েছে, সে একটা অপার ফ্ল্যাট তৈরি করে বসে আছে, তাদের কত সংসার চলছে সেখানে পেছন দিকে লুকিয়ে লুকিয়ে, কত সারা নিজের লোকগুলোকে চাকরি দিয়েছে, সেই টাকা তারা জমিয়ে সেখানে কি ভাবছিল কি সংসার করবে বুড়ো বয়সে। তো আলটিমেটলি কি হলো, যে জনগণের টাকাটা তারা ভোগ করছে, তাহলে তো সে তো একটা সরকারেরই পার্ট, বা সরকারেরই এতদিন মন্ত্রী ছিল, সে সরকারের মন্ত্রিত্বে বা পদে থেকে এই সমস্ত কাণ্ড কারখানাগুলো ধরো হয়তো করেছে, যদিও প্রমাণিত নয় এগুলো, বাট এক প্রকার দেখো যে ধরে নাও যে এক প্রকার এইগুলো হয়েছে। কারণ ওনাকে না নিলেও উদাহরণ হিসেবে আরো অনেক জানি আমরা যে সরকারে বসে থেকে এই ধরনের দুর্নীতি ফুর্নীতি করছে। তাহলে সরকার কি করতেই পারে, যে রাজনৈতিক কর্তৃত্ব যাদের হাতে আমাদের দিয়েছি তারা এই রকমের কাজগুলো করতেই পারে বা করছে। তারা যখন করছে তখন তাকে বাধা দেওয়ার কাজটা কে করছে? সংবিধান করছে। কারণ সংবিধানই তো পরিষ্কার করে লেখা আছে যে মন্ত্রী বা সরকার কি করতে পারবে আর কি করতে পারবে না। তাহলে এইরকম ভাবে এক প্রকার আইনি প্রতিবন্ধকতার কিন্তু আরোপ করছে তার উপর, এটা আমরা জানি, এই কারণে ঠিক হয়েছে। 2 নম্বর বলছে কনস্টিটিউশনালিজম লিমিটস স্টেট অ্যাকশন, এটাও আমরা জানি, হ্যাঁ, স্টেট অ্যাকশনকে লিমিট করে, ঠিক আছে। যে ওইখানে যেমন পেলে এম্পাওয়ার করে না, এখানে লিমিট করে, ওই কারণে বললাম যে ওটা ভুল আছে। স্টেটের যে কার্যকলাপ সেটাকে কিন্তু লিমিট করে, সীমাবদ্ধ করে, যে স্টেট কি করতে পারবে আর কি করতে পারবে না সেটার কিন্তু গণ্ডিটা বেঁধে দিয়েছে। যা খুশি তাই করতে পারবে তা নয়। যদিও স্টেট বলতে আমরা স্টেট তো করতে দেখি না, স্টেটটা আমরা চোখেও দেখতে পাই না, অ্যাবস্ট্রাক্ট একটা নোশন। এই কাজটিকে করতে দেখি স্টেটের যারা এজেন্ট আছে, যাদেরকে আমরা বলি সরকার, তারা করে, তাই না? তো তাদের সরকারের বিভিন্ন মন্ত্রীরা এবং মন্ত্রীদের আন্ডারে বিভিন্ন বিউরোক্রেসি, তো তারা করে। তো কনস্টিটিউশনালিজম সবসময় কি করে, যে এগুলোর মধ্যে একটা সীমাবদ্ধতা আরোপ করার চেষ্টা করে, যে তুমি কি করবে আর কি করবে না তার গণ্ডিটা তোমাকে বেঁধে দিয়েছে। এটা ঠিক তার মানে। 3 নম্বর বলছে কনস্টিটিউশন আর স্ট্যাটিক, না এটা নয়, কনস্টিটিউশন কখনো স্ট্যাটিক হতে পারে না। গতকালই তোমাদের বলছিলাম যে কনস্টিটিউশন কি ফ্লেক্সিবল, কনস্টিটিউশন হচ্ছে অ্যাকোমোডেটিভ, কনস্টিটিউশন ফ্লেক্সিবল, কনস্টিটিউশন হচ্ছে কিন্তু চেঞ্জিং। যে সে কি করবে, যে টাইমের সঙ্গে ব্যালেন্স করে, যে নতুন নতুন সময়ের সঙ্গে যে নতুন নতুন দাবিগুলো তৈরি হবে মানুষের মধ্যে, সেই দাবিগুলোকে মান্যতা দিয়ে সে কি করবে, সংবিধানকে বদলে নেবে, সংবিধানের মধ্যে নীতিগুলোকে বদলে নেবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সংবিধান 1950 সালে 26শে জানুয়ারি আসলো, লাগু হলো, ইমপ্লিমেন্ট হলো বা এফেক্টিভ হলো, হ্যাঁ, কিন্তু আমরা এখনো পর্যন্ত কতবার সেই সংবিধানটাকে সংশোধন করেছি? এখনো পর্যন্ত বোধহয় 105 বার বা 6 বার আমরা সংশোধন করেছি, তাই তো? তাহলে 105 বার বা 6 বার আমরা সংশোধন, 106 বার, 6 বার, তাহলে 106 বার আমরা সেটাকে সংশোধন করেছি। 106 বার সংশোধন করার মধ্য দিয়ে আমরা কি করছি না, যে উদীয়মান যে চাহিদাগুলো তৈরি হচ্ছে সমাজের, সেই চাহিদাগুলোকে আমরা কিন্তু নিয়ম হিসেবে সেগুলোকে আমরা কিন্তু সেগুলোকে গ্রন্থিকরণ বা আর্টিকুলেশন এগুলো কিন্তু করছি। অর্থাৎ
দলিলের ভেতরে আমরা লিখছি যে এটা তার মানে নিয়ম, যে এখন থেকে যেমন 1992 সালে গিয়ে কি বলা হলো যে মহিলারাও রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে সেটা সুনিশ্চিত করলো এবং তাদের জন্য রিজার্ভেশনের ব্যবস্থা দিল, করলো। রিসেন্টলি এটা দেখলে তোমরা যে 105তম সংবিধান বা 6তম মধ্য দিয়ে তোমরা দেখলে যে মহিলাদের পার্লামেন্টে এবং স্টেট অ্যাসেম্বলিতে সেটা দিল, রিজার্ভেশনস দিল, তাই তো লাস্ট অ্যামেন্ডমেন্টটা ওটাতেই হয়েছে, ওটাকেই বেস করে হয়েছে, তোমরা জানো। তাহলে এগুলো উদীয়মান চাহিদা। মেয়েরা আর এখন ওই চার দেয়ালের মধ্যে ঘরের মধ্যে বন্দী হয়ে থাকবে, তারা এখন ওই বাচ্চা কাচ্চা কেয়ার ওয়ার্ক যেগুলোকে বলে, যে সে বাচ্চা কাচ্চা তারা সামলাবে, হোম ম্যানেজমেন্টের কাজ করবে না, এগুলোর মধ্যে তারা কেন তাদের জীবন সীমাবদ্ধ হয়ে থাকবে? তো তাদেরও তো দুনিয়া দেখার, দুনিয়া ঘোরার, নিজের জীবনকে উপভোগ করার, নিজের মতো করে স্বাধীনতা এনজয় করার তো তাদেরও তো অধিকার আছে। তাহলে এই নতুন নতুন এখন ডিসিপ্লিন গুলো, এই নতুন নতুন মূল্যবোধ গুলো কিন্তু এখন সমাজে কিন্তু ছড়িয়ে পড়েছে। তাহলে এই মূল্যবোধ গুলো যাতে এবার প্রত্যেকেই যাতে ফলো করে, কেউ যাতে এগুলোকে যেন না বলে যে আমি মানি না এটা, যে মহিলাদের স্বাধীনতা আছে আমি এটা মানি না, আমার বাড়ির মেয়েরা হয়তো বাড়িতেই বন্দী হয়ে থাকবে, এটা যাতে আর কেউ না বলে, সেই কারণে এখন সংবিধান এটা লিখতে হচ্ছে, যে যাতে সবাই এখন ফলো করে সেটাকে। তো বুঝতেই পারছো, তার মানে নতুন চাহিদা তৈরি হয়েছে, নতুন চাহিদা, নতুন সমাজ পরিবর্তন হয়েছে, মহিলারাও এখন সেটা যেতে চাইছে, সমাজও তাদেরকে সেখানে পাঠাচ্ছে দায়িত্ব নিয়ে, তো ফলে এখন সেটাকে নিয়মের আকারে লিখে দেওয়া হলো। তো এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান স্ট্যাটিক নয়, পরিবর্তনশীল, অর্থাৎ স্থায়ী নয়, পরিবর্তনশীল। সংবিধান সবসময় পরিবর্তনশীল, এই কারণে 3 নাম্বারটা হবে না। 4 নম্বর বলছে কি? 4 নম্বর বলছে চেঞ্জিং আ কনস্টিটিউশন ইজ ইজিয়ার দ্যান ইনঅ্যাক্টিং অর্ডিনারি লস। চেঞ্জিং আ কনস্টিটিউশন ইজ ইজিয়ার দ্যান ইনঅ্যাক্টিং অর্ডিনারি লস। চেঞ্জিং আ কনস্টিটিউশন, এটা 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 কোন দেশের নিরিখে বলছে এটা না বললে একটুখানি অসুবিধা হয়ে যায়, ঠিক আছে? এটা অর্ধেকটা ঠিক অর্ধেকটা ভুল। কারণ আমাদের দেশে অর্ডিনারি ল যতটা পরিবর্তন করা সহজ, কনস্টিটিউশন পরিবর্তন করা এতটা সহজ নয়, বা অর্ডিনারি ল যতটা তাড়াতাড়ি নিয়ে আসা যায়, সংবিধান নিয়ে আসা যাবে না। কারণ অর্ডিনারি ল নিয়ে আসার জন্য সরকারের জাস্ট মেজরিটি আছে, একটা পাশ করিয়ে নিল। কিন্তু তোমাকে সংবিধান পরিবর্তন করতে হলে সংবিধানের এমন এমন পার্ট আছে যেগুলো তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু অপোজিশনসদের সেখানে কিন্তু সম্মতির প্রয়োজন পড়বে, সেখানে অর্ধেক রাজ্যেরও সম্মতির প্রয়োজন পড়তে পারে। তো মানে ইজিয়ার নয়, এটা কিন্তু কঠিন। আমাদের দেশের নিরিখে কিন্তু কঠিন, অন্য দেশের নিরিখে আবার ইজি হতে পারে। তো কাজে এটা অর্ধেকটা ঠিক অর্ধেকটা ভুল, এটা কিন্তু আমরা, এটা কোনো আইডিয়াল কোনো এটার কিন্তু স্টেটমেন্ট নয়। তো এটা আমি এই কারণে ভুলের খাতাতেই রাখবো, এটাকে এ আর বিটাকেই ঠিক রাখবো, বাকিটাকে ভুল রাখবো। কারণ কনস্টিটিউশন যদি ইজি হয় পরিবর্তন করা, খুবই যদি ইজি হয়, অর্ডিনারি লয়ের থেকেও যদি সে ইজি হয়ে যায়, তাহলে আবার কিন্তু সেখানে স্বৈরাচারী মনোভাবটা বাড়তে পারে সরকারের। তো কাজে এটা ইজি নয়, অ্যাটলিস্ট লয়ের থেকে কিন্তু কঠিনই হয় সেটা। সাধারণ লয়ের থেকে, আইনের থেকে কনস্টিটিউশন পরিবর্তন করা যে কোনো দেশে মোটামুটি ভাবে কিন্তু কঠিনই হয়, সহজ হয় না। তো কাজে এটা ভুল হবে, এটা ঠিক হবে না, এটাও আমি কারেক্ট করে দেবো, ঠিক আছে? এগুলো এই ধরনের একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকলে একটু তারা গুলিয়ে ফেলে। হায়দ্রাবাদে এসেছে এটা, কোয়েশ্চেন নাম্বার 20। এরপরে চলে আসো, এরপরে হচ্ছে এখানে 21 নম্বর কোয়েশ্চেন বলছে কি অ্যারেঞ্জ দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার দ্য ফলোইং কনস্টিটিউশন ইন অর্ডার অফ দেয়ার ইয়ার অফ ফ্রেমিং। 2021 সালে এসেছে, এটা দেখে নাও, নেটেরই কোয়েশ্চেন্স। যে আমরা জানি যে এটা তোমরা দেখো যে যেমন সবগুলো আমাদের এক্সাক্ট জানা নেই, এটা আমি তোমাদের পরে ডেটগুলো লিখে দেবো, এখানে লেখা নেই। তোমরা জানো যে আমাদের কি বলেছে, এটা কনস্টিটিউশন কবে ফ্রেম হয়েছে সেই নিরিখে সাজাতে বলেছে। তো আমাদের 1949 আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট হলো, আর 1950 26 জানুয়ারি আমাদের হচ্ছে এটা কিন্তু কার্যকরী হলো। তো এটা তো আমরা জানি। তার আগে আমরা জানি যে আমেরিকাতে সংবিধান অনেক আগে এসেছে। আমেরিকাতে কবে এসেছে না 1776 সালে। তাহলে এক প্রকার এখানে দেখো ইন্ডিয়ার আগে আমেরিকা হবে, ইন্ডিয়ার আগে আমেরিকা হলে সি এর আগে বি হবে। তো সি এর আগে বি কোথায় আছে দেখো, এই 1 নাম্বারটাতে আছে, এই 2 নাম্বারটাতে আছে, এই 3 নাম্বারটা তো বাদ, এটাতে নেই, এই 4 নাম্বারটাও বাদ। তাহলে দেখো এখানে তুমি যদি এরকম ভাবে দুটো জানা থাকে তোমার, বাকিগুলো যদি না জানা থাকে, তাহলে দুটো জানা আছে বলে দেখো তোমার 50-50 হয়ে গেল ব্যাপারটা, যে 3টে তুমি এলিমিনেট করে দাও। এবার তারপরে তুমি এখানে গেস করো যে কি হতে পারে। তারপরে দেখো এখানে বলছে যে এখানে সুইজারল্যান্ডের সংবিধান এসেছে, তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কানাডা, তারপরে হচ্ছে এখানে ইন্ডিয়া এসেছে। তো ইন্ডিয়া সবার শেষে এসেছে। এবার এটাও তুমি এইভাবেও গেস করতে পারো যে ওই দেশগুলো, তোমরা জানো যে হিউম্যান রাইটসে অনেক ডেভেলপড, ওই দেশগুলো ডেভেলপমেন্টে অনেক ডেভেলপড, ফান্ডামেন্টাল রাইটসে অনেক ডেভেলপ। তো স্বাভাবিকভাবে, এবং এগুলো অনেক উন্নত দেশ, উন্নত দেশের ক্যাটাগরিতে তারা বিলং করে। তো উন্নত দেশের ক্যাটাগরিতে যেহেতু তারা বিলং করছে,
অফকোর্স তারা আমাদের আগেই স্বাধীনতা পাবে বা তাদের দেশে সংবিধান আগেই এসেছে, এটাও সাধারণ কথাই হবে এক প্রকার, কারণ তাদের ইতিহাসটা অনেক লম্বা, তো দীর্ঘদিন ধরে তারা নিজেদেরকে শক্তিশালী করেছে। তো এই কারণে তারা উন্নত দেশ, আমরা তো উন্নত দেশ হতে পারিনি, তার কারণ আমরা অনেক পরে জার্নি শুরু করেছি। তো ফলে এখন তুমি ওই ধারণা থেকেও এটা করতে পারো যে সিটাকে আমি শেষে রাখবো, কারণ লেটেস্ট কান্ট্রি এটাই। তার লেটেস্ট কান্ট্রি যদি এটা হয় তাহলে তার সংবিধানটাও লেটেস্ট হবে এদের নিরিখে এখানকার, তাহলে ওই হিসেবেও তুমি কিন্তু দেখো আন্দাজ করে তুমি এটাকে করে আসতে পারবে। তাহলে কনসেপ্টগুলো যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি কিন্তু ঢিল মেরেও বাকিটা এরকম ভাবে মানে মানে কি বলবো যে কনসেপ্টগুলোর মধ্যে তুমি এলোমেলো করতে করতে বা এক প্রকার বলতে পারো যে সুতো বুনতে বুনতে তুমি সঠিক জায়গায় কিন্তু গিয়ে এটাকে কিন্তু মানে ঠিক করে আসতে পারবে, ঠিক আছে। তো এইরকম ভাবে আমাদের কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখতে হবে, তাহলেই তুমি দেখবে তোমার ভাবনাটা ঠিকঠাক ভাবে কাজ করবে, নইলে করবে না। 22 নম্বর দেখো কি বলছে, 22 নম্বর বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট আ ফিচার অফ কনস্টিটিউশনালিজম, যেটা ফিচার্স নয় সেটা হচ্ছে সুপ্রিমেসি অফ দ্য লেজিসলেচার। না, গতকালই তোমাদের সুপ্রিমেসি অফ পার্লামেন্ট ভার্সেস সুপ্রিমেন্টি অফ লেজিসলেচারের কথা বলছিলাম যে না, লেজিসলেচার সুপ্রিমেসি পাবে না, হবে না, কারণ লেজিসলেচারকে সুপ্রিমেসি পাইয়ে দেওয়া মানেই হচ্ছে যে সংবিধানকে সে বদলে দেবে তার সেই ক্ষমতার প্রয়োগ করে। তো সুপ্রিমেসি কনস্টিটিউশনের, সুপ্রিমেসি কোনো রকম ভাবে পার্লামেন্ট বা লেজিসলেচার ইন জেনারেল যেটাকে আমরা লেজিসলেচার বলি সেই লেজিসলেচারের নয়। তো সুপ্রিমেসি তাকে দেওয়া মানে সংবিধানের তার কোনো মূল্যই সেখানে থাকবে না, সাংবিধানিকতা বাদের আর কনসেপ্ট বলে কিছু থাকবে না, সে বদলে দেবে, তার পাওয়ার পেয়ে সেখানে সে কিন্তু বদলে দেবে। তো এটা হবে না, বাকিগুলো হবে সেপারেশনস অফ পাওয়ার, গতকালই এটা তোমাদের বলেছি সেপারেশনস পাওয়ারের গল্প। বিল অফ রাইটস আমেরিকাতে এসেছিল, এটা আমরা জানি যে সেটা কনস্টিটিউশনালিজমের ফিচার্স হয়ে গেছিল তাদের দেশে। এবং রেসপন্সিবল গভর্নমেন্ট মানে রেসপন্সিবল গভর্নমেন্টে সরকার কি করবে কি করবে না সে সেটা যথেষ্ট ভালোভাবে বোঝে এবং দায়িত্বের সঙ্গে সে দায়িত্ব পালন করে। তো যখন রেসপন্সিবিলিটির প্রসঙ্গ আসে সরকারের, তখন সে ভালো করেই জানে যে আমার এখতিয়ার কতটা আছে, আমি কি করতে পারবো আর কি করতে পারবো না। তাহলে কনস্টিটিউশনালিজম যখন বলি তখন রেসপন্সিবল গভর্নমেন্টের আইডিয়াটাও সেখানে কিন্তু চলে আসে, অর্থাৎ দায়িত্ববান সরকার, সেই ধারণাটাও কিন্তু সেটার সাথে জড়িত। 23 নম্বর কোয়েশ্চেন দেখো, 23 নম্বর কোয়েশ্চেন কি বলছে, কনস্টিটিউশনালিজম ইজ অ্যান আইডিয়া অফ আইডেন্টিফাইড ইজ আইডেন্টিফাইড উইথ জন লক। আমরা জানি যে কনস্টিটিউশনালিজমের ধারণা সেখান থেকে এসেছে। তিনি কি বললেন যে সেখানে নিয়ম তৈরি করার কথা বললেন, সেখানে তিনি রাইটস গুলোকে আলাদা করলেন, সেখানে রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি, রাইট টু প্রপার্টি, সেগুলোকে আলাদা করার কথা বললেন। বাকিগুলো তিনি সরকারের হাতে ছেড়ে দিলেন, সরকারকে বললেন যে এই তিনটের উপর সরকার কোনো রকম ভাবে হাত দেবে না, এবং বাকিগুলো সেখানে কি করবে, বাকিগুলোকে সে কিন্তু এক প্রকার নিজের মতো করে শাসন করবে, এবং অফকোর্স তার উদ্দেশ্য হবে জনগণের বেটারমেন্ট এনশিওর করা। তাহলে এক প্রকার তো তিনি নিয়ম তৈরি করে দিলেন, তো নিয়মটা কি, নিয়ম তো সেই সংবিধানই, তাহলে এটা তার হাত ধরেই কিন্তু এসেছে, তো এটা কিন্তু ঠিক হবে। বাকি এখানে দেখো এটা বলছে বিটা বলছে ফলস কেন, জন লক ওয়াজ হাইলি ক্রিটিক্যাল অফ নন ডেমোক্রেটিক গভর্নমেন্টস, নন ডেমোক্রেটিক গভর্নমেন্ট গুলো সম্পর্কে তিনি যে খুব ছিলেন, ক্রিটিক্যাল ছিলেন, এটাও তো ঠিক হবে, এটা তো ভুল নয়, এটা এরা ভুল করেছে, এটা ঠিক হবে। তিনি নন ডেমোক্রেটিক গভর্নমেন্ট সম্পর্কে যে ক্রিটিক্যাল ছিলেন না তা কিন্তু নয়, তিনি নন ডেমোক্রেটিক গভর্নমেন্ট সম্পর্কে, যেমন আমেরিকাতেই যেটা হয়েছিল যে ফিলমার যেমন রাজাকে অত্যধিক বেশি পাওয়ার দিয়ে দিলেন, রবার্ট ফিলমার, যাকে ডিভাইন থিওরির ফাদার বলা হয়, তো তিনি তো তাকে নিন্দা করলেন, সেই শাসন ব্যবস্থাকে তিনি সমালোচনা করলেন। বলো কি বলছো? স্যার বলছেন এটা আপনি ঠিকই বলেন, এটা অপশন এ হবে, কারণ স্যার লক তো সে জনগণের সে অধিকার রক্ষার জন্য সে কনস্টিটিউশনটা বানিয়েছিলেন, মানে ওই নিয়ম কানুন গুলো। এবার ওই যে নন ডেমোক্রেটিক বলেছে গভর্নমেন্ট, নন ডেমোক্রেটিক গভর্নমেন্টের লক কি মানে গভর্নমেন্টে কি হচ্ছে, জনগণের অধিকার গুলো রক্ষা হচ্ছে না, তাই তিনি লক নন ডেমোক্রেটিক গভর্নমেন্ট। এবার যেহেতু তোর হচ্ছে জনগণের অধিকার রক্ষা হচ্ছে না, আর অধিকার রক্ষা হচ্ছে কিছু কনস্টিটিউশন, সেই জন্য স্যার এটা এক্সপ্লেনেশনটা ওটা ওই অপশন এটা হবে, কারেক্ট হবে, কারণ এখানে তো হচ্ছে না, একমাত্র হচ্ছে কনস্টিটিউশন। হ্যাঁ, তো এটাই আমি বললাম, এটা কারেক্ট করে দেবো। 24 নম্বর দেখো কি বলছে, 24 নম্বর বলছে আপন হুইচ অফ দ্য ফলোইং ইজ পলিটিক্যাল কনস্টিটিউশনালিজম ইজ বেসড আপন হুইচ অফ দ্য ফলোইং ইজ পলিটিক্যাল কনস্টিটিউশনালিজম নট বেসড আপন, নট বলেছে, তো নট যেহেতু বলেছে তাহলে আগে বুঝে নাও কনস্টিটিউশনালিজমের ফিচার্স কোনগুলো। তাহলে রুল অফ ল থাকবে, আইনের অনুশাসন থাকবে বা সংবিধানের শাসন থাকবে, সেটা আমরা জানি যে ফিচার্স। লিমিটেড গভর্নমেন্ট তো থাকবে, এটাও তো একটা সাধারণ কথা, লিমিটেড গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইউজ অফ আ কনস্টিটিউশন টু ইম্পোজ দোজ লিমিটেশনস, যে সংবিধান অর্থাৎ সরকারকে সীমাবদ্ধ করো এবং সীমাবদ্ধ করো সংবিধান দিয়ে, তো এটাও আমরা জানি, এটাও ঠিক, এটা 2023-এ এসেছে, দেখো লেটেস্ট ভালো করে দেখবে।
ডি নাম্বারটা দেখো কি বলছে, প্রোটেকশনস অফ দ্য রাইটস অফ দ্য পিপল। এটাও আমরা জানি যে প্রোটেকশনের কথা বলা হয়েছে, যেমন আমাদের দেখবে ফান্ডামেন্টাল রাইটসেই দেখবে 16 নম্বর আর্টিকেলের শুরুতেই লেখা আছে ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশনস বাই ল, তাই না? তো ইকুয়াল প্রোটেকশনের কথা বলা হয়েছে, তার মানে কি তার রাইটস গুলো সেখানে প্রোটেকশনের কথা বলা হয়েছে। তো এটা আমরা জানি এটা হবে কনস্টিটিউশনালিজমের মধ্যে, তার মানে এগুলো পার্ট, কারণ কনস্টিটিউশন এসেছে জনগণের অধিকারকে সুনিশ্চিত করার জন্য, জনগণের অধিকারকে সংরক্ষণ করার জন্য, তাহলে এটা পার্ট তো হবেই, এটা তো তুমি ইগনোর করতে পারবে না। তাহলে এ বি ডিটা এখানে ঠিক, সিটা এখানে ভুল কেন? মোরাল অ্যান্ড লিগাল লেজিটিমেশনস অফ অথরিটি উইথাউট প্রপার কনসেনসাস। উইথাউট প্রপার কনসেনসাস যখন বলেছে তখনই ভুল হয়ে গেছে, ঠিক আছে? এটা যখন বলেছে মোরাল অ্যান্ড লিগাল লেজিটিমেসি অফ অথরিটি, তো এটা ঠিক আছে, লিগাল যে আইন মেনে সে কর্তৃত্ব অর্জন করবে বা আইনি বৈধতা তার থাকবে, এগুলো ঠিক। কিন্তু যখন বলছে উইথাউট প্রপার কনসেনসাস, যে সর্বসম্মতি না নিয়েই হবে, তখন সেটা ভুল হয়ে যাচ্ছে। কারণ সংবিধান মানেই হচ্ছে যে সেটা কিন্তু ওই 2-4 মিলে তৈরি করবে না, যে নিয়মটা 2-4 মিলে তৈরি করে দিল, ওটা নয়। সংবিধান মানে সেখানে নিয়ম, আর নিয়ম সকলের জন্য। তাহলে সকলের জন্য যদি নিয়ম হয়, তাহলে সকলে মিলে সেই নিয়ম তৈরি করবে, এটা হচ্ছে বেসিক কথা। তাহলে এখানে উইথাউট যেহেতু বলেছে, উইথাউটটা এখানে হবে না, উইথাউট থাকার কারণে এটা কিন্তু ভুল হয়ে গেছে। 25 নম্বর দেখো কি বলছে, হুইচ অ্যামং দ্য ফলোইং আর এলিমেন্টস অফ লিবারালিজম। লিবারালিজমের কোনটা কি বলবো, এলিমেন্টস মানে হচ্ছে উপাদান, উদারবাদের কোনটা উপাদান? তো উদারবাদের যেটা উপাদান সেটা হচ্ছে এখানে দেখো, এই যে ইট বিলিভস ইন কনস্টিটিউশনালিজম। হ্যাঁ, আমরা জানি যে উদারবাদ মানে কি, উদারবাদ মানে হচ্ছে স্বাধীনতার কথা বলা হচ্ছে, স্বাধীনতা। লিবারালিজম, লিবার কথাটি এসেছে তোমরা জানো যে ল্যাটিন ওয়ার্ড লিবার থেকে। লিবার কথার অর্থ হচ্ছে স্বাধীন, আর এই স্বাধীন মানে হচ্ছে জনগণের স্বাধীন, জনগণের স্বাধীনতার কথা বলা হচ্ছে। তাহলে জনগণের স্বাধীনতাবাদের কথা যখন বলছে, তখন সেই স্বাধীনতা কিভাবে এনশিওর হবে? এনশিওর হবে যখন সরকারের পাওয়ার কম হবে আর এদিকে জনগণের যখন পাওয়ারগুলো বেশি হবে। তাহলে সরকারের পাওয়ারটাকে কমানোর জন্য তাহলে কি করতে হবে তোমাকে? তার লিখিত আকারে কোথাও লিখে রাখতে হবে যে সরকার কি করতে পারবে আর কি করতে পারবে না, তবেই তো সে গিয়ে স্বাধীনতা উপভোগ করতে পারবে। তা লিবারালিজমের বেসিক পার্ট হয়ে গেল কিন্তু কনস্টিটিউশনালিজম, যে যেখানে নিয়ম লেখা থাকবে। বাকিগুলো এটা যখন লিবারালিজম পড়াবো তখন বলে দেবো, বাকিগুলো তখন দেখে নিও। নেটের কোয়েশ্চেন এটা ভালো করে দেখে নাও, নেটে এসেছে ডিসেম্বর 21 এবং 22, ভালো করে দেখে নাও। এটা তো আমরা জানি যে ম্যান ইজ এ, বলেও দিচ্ছি, ম্যান ইজ এ রেশনাল ক্রিয়েচার, এটা তো আমরা জানি। এটাকে, এই কথাটি কারা বিশ্বাস করে? ম্যান ইজ এ রেশনাল ক্রিয়েচার লিবারালরা বিশ্বাস করে। লিবারালরা বলে যে মানুষ হচ্ছে যুক্তিবাদী, যদিও তার একটা কত লিমিটেশন আছে, এবং মানে যেটা সমালোচনাও করি আমরা এই কারণে লিবারালিজমকে। বিহেভিয়ারালিজম পড়তে গিয়ে আমরা এটাও তোমাদের বলেছিলাম, আমরা পড়েছিলাম যে মানুষকে তারা যুক্তি সম্পন্ন কিন্তু প্রাণী মনে করে। কিন্তু কথাটা হচ্ছে সেই যুক্তি সম্পন্ন প্রাণী যখন সে যুক্তিটাকে শুধু নিজের জন্য কাজে লাগায়, তখন দেখা যায় যে কি সে কিন্তু অন্যের জন্য তখন সম্পদ তৈরি করে বসে, সেটা আলটিমেটলি এইভাবে। অর্থাৎ নিজের কথা ভাবতে গিয়ে দেখা যাচ্ছে যে কালেকটিভলি সে যে ডিসিশনস গুলো নেওয়া যে হয়তো যেত, সেগুলো নিতে ব্যর্থ হয়েছে। তো ইন্ডিভিজুয়ালি ডিসিশন নিতে গিয়ে কালেকটিভ ডিসিশনের জায়গায় সে পিছিয়ে পড়েছে, এবং এটাই আলটিমেটলি কোনো 1-2 ব্যক্তির হাতে কিন্তু প্রচুর ক্ষমতা তুলে দিয়েছে। সো যদিও সে যুক্তি সম্পূর্ণ কিন্তু তার এই কতগুলো প্রবলেমও আছে, এগুলো আমরা আলোচনা করেছিলাম লিবারালিজমের প্রসঙ্গে। যাই হোক, মানুষ যুক্তিবাদী, এটা উদারবাদরাই বিশ্বাস করে। এটা যখন তোমাদের যখন আমি ইয়েও পড়িয়েছিলাম, রিয়েলিজম যখন পড়িয়েছিলাম মনে আছে আমার, তখন বলেছিলাম, বা আমরা লিবারালিজম পড়তে গিয়ে ওইগুলো আমরা চর্চা করেছি। এই নাম্বারটা দেখো কি বলেছে, ইন্ডিভিজুয়াল শুড হ্যাভ দ্য রাইট টু ডেভেলপ হিজ ওন পার্সোনালিটি। এটাও আমরা ঠিক জানি যে ইন্ডিভিজুয়াল, যে ব্যক্তি একজন, তার সেই অধিকারগুলো থাকা উচিত যাতে সে নিজেই তার নিজের ব্যক্তিত্বের যাতে সে উন্নতি করতে পারে, ব্যক্তিত্বের যাতে সে উন্নতি করতে পারে, এই কথাগুলো সেখানে কিন্তু বলা হয়েছে। আমরা জানি যে এটা ইন্ডিভিজুয়ালিজমের একটা বেসিক আইডিয়া, ইন্ডিভিজুয়ালিজম ইজ পার্ট অফ লিবারালিজম, সো এটা তো হবেই। তাহলে এ বি ডি তো হলোই। সি নাম্বারটা দেখো কি বলছে, সোসাইটি শুড নট বি প্লুরাল। না, নট বলেছে, নটে হবে না। লিবারালিজম মানেই হচ্ছে যে স্বাধীনতা, আর স্বাধীনতা মানেই হচ্ছে যে যা বিশেষত্ব আছে, ফিচার্স আছে, সেটা তার মতো করে উপভোগ করবে, জীবনযাপন করবে। তো কেউ যদি সে এখন সাদা চামড়ার হয় তো ঠিক আছে, সাদা চামড়ার, সে অসুবিধা নেই। কেউ যদি কালো চামড়ার হয় তো কালো চামড়ার, মানে কালো কালার, তার স্কিন কালার যদি সেখানে কালো হয় তো ঠিক আছে। তো উদারবাদ সেটাকে স্বীকার করে যে না, এটা তো অসুবিধার কিছু নেই, সে ও কালো, তো ও কি করবে, ও তো কিছু করার নেই, ও ওই রকমই, ওকে ওই রকম ভাবেই মেনে নিতে হবে। কেউ যদি বাংলা ভাষায় কথা বলছে তো বলুক, ওকে ওই রকম ভাবে মেনে নিতে হবে। কেউ যদি হিন্দিতে কথা বলছে বলুক, ওকে ওই রকম ভাবে মেনে নিতে হবে। অর্থাৎ সমাজের মধ্যে ভিন্নতা থাকবে, এটা হচ্ছে সাধারণ কথা। সেই ভিন্নতাটাকে কিন্তু মূল্য দিতে হবে, প্র্যাকটিসটা করতে হবে, এইটার কথা তারা কিন্তু বলে। কিন্তু যেহেতু এখানে এই নট বলেছে,
প্লুরালিজমের বিরুদ্ধে বলেছে, তাই এটা কিন্তু এখানে ভুল হয়ে গেল, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে সঠিক উত্তর তাহলে কোনটা হবে দেখো, এখানে দেওয়া আছে নিশ্চয়ই, এটা তো ভুল নেই তো, এবিডি ঠিকই। 26 নম্বর দেখো কি বলছে, 26 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট অ্যাবাউট কনস্টিটিউশনালিজম, কনস্টিটিউশনালিজম সম্পর্কে কোনটা ঠিক নয়। নেটে এসেছে এটা 2024 সালের শিফট 1 এ এসেছে, ভালো করে দেখো। কনস্টিটিউশনালিজম সম্পর্কে যেটা ঠিক নয় সেটা হচ্ছে টোটালিটারিয়ান গভর্নমেন্ট, না এটা ঠিক নয়। টোটালিটারিয়ান গভর্নমেন্টের কথা বলে না, লিমিটেড গভর্নমেন্টের কথা বলে। কনস্টিটিউশনালিজম মানে সীমাবদ্ধ সরকারের সেখানে ফিচার্স রয়েছে, দায়িত্ববান সরকারের সেখানে কথা বলা হয়েছে। সেখানে সাংবিধানিক মনার্কিও হতে পারে, অসুবিধা নেই। সাংবিধানিক তুমি যা খুশি তাই করো, কিন্তু সংবিধান তোমার থাকতে হবে, সংবিধান তোমার থাকতে হবে। তো আমরা জানি ব্রিটেনে সংবিধান আছে, কিন্তু ব্রিটেনে সংবিধান থাকলেও সেখানে কিন্তু রাজার শাসন আছে। দেখলে রানী মারা গেল, রানী মারা যাওয়ার পর তার ছেলে আবার রাজা হলো। তো রাজা হলেও কি হবে, রাজা এখন তার যা খুশি তাই করতে পারবে না, অর্থাৎ শাসক যে খুশি তাই হোক, অসুবিধা কিছু নেই সেটাতে। কথা যে শাসক যদি সেখানে নিয়ম মেনে কাজ করে তাহলে অসুবিধার কিচ্ছু নেই সেখানে। তো আমরা দেখতেই পাচ্ছি যে সেখানে নিয়ম মেনে তাকে কাজ করতে হয়। যদিও আমরা জানি যে অ্যাটলিস্ট অন্ধকার তো কোথাও না কোথাও থাকবে, তুমি যে লাইটটা জ্বালাবে আলোকিত করার জন্য, সেই লাইটটার কিন্তু একটা নিজস্ব একটা ছায়া থাকবেই, সেটা থেকে তুমি তাকে বের করতে পারবে না। তো যখন মনার্কি বলছি তখন সেটাও একটা তো পোস্ট, একটা তো পজিশন। সেই পোস্ট পজিশন দেখা যাচ্ছে সেখানে কোনো ওপেন কম্পিটিশন নেই, সেখানে দেখা যাচ্ছে কি বংশ পরম্পরাই হচ্ছে। তো ওর মনার্কির যে শ্যাডোটা সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু অন্ধকারেই রয়ে গেছে, তো কনস্টিটিউশনালিজমের বাইরেই রয়ে গেছে। তারপরেও এখানে কিন্তু এটা স্বীকার করা হয় যে যদি সংবিধান মেনে একটা দুটো জায়গাকে যদি সেই রকম রেখে দেওয়া হয়, রেখে দিয়ে যদি সেখানে সংবিধান মেনে যদি কিছু করা হয় তাহলে অসুবিধার কিছু নেই। কিন্তু কোনো রকম ভাবে সেটা টোটালিটারিয়ান নয় যে একনায়কতান্ত্রিক একটা ব্যবস্থা সরকার থাকবে, সাংবিধানিকতাবাদ সেটাকে কিন্তু সেটা ফলো করে না। কারণ একনায়কতান্ত্রিকতাবাদ মানে বহুত্ববাদের বিপরীতে সেটা, সে একজন ব্যক্তিরই শাসন, একটাই ভাষা, একটাই জাতি, একটাই গোষ্ঠী, একটাই সেখানে নেশন, এই সমস্ত একই ধারণায় বিশ্বাসী। সে অন্যজন, অন্য ভাবনা, অন্য মতাদর্শ, অন্য ব্যক্তি, অন্য কালচার, অন্য সংস্কৃতি এগুলোকে মানতে চাইবে না। তো কোনো রকম ভাবে সেটা সাংবিধানিকতাবাদের বৈশিষ্ট্য নয়, কারণ সংবিধান একজনের জন্য আসে না, একটা পার্টিকুলার গোষ্ঠীর জন্য আসে না। সংবিধান মানে সেই দেশে যত ডাইভার্সিটি আছে, যত রকমের মানুষ আছে, যত রকমের তাদের কালচার আছে, যত রকমের তাদের মূল্যবোধ আছে, সকলকে সমানভাবে এখানে কিন্তু নার্চার করার জন্য তৈরি হয়। যেমন আমাদের বাবা মারা আমাদের কি করে, যে সকলের প্রতি সমান একটা, ছেলে মেয়েদের প্রতি সমান সদ্ব্যবহার করে বা আচরণ করে, ঠিক ওই রকম আমাদের দেশের সংবিধানও বা যে কোনো দেশের সংবিধান। তার দেশে বিভিন্নতা থাকবেই, মানে একটা দেশে কখনো হবে না যে সবই মনোটোনাস হবে, বিভিন্নতা থাকবে। হয়তো জেন্ডারগত আছে, তো কখনো একটা জেন্ডারকে সেখানে সুপ্রিমেসি দেবে বা সেখানে প্রাইমেসি দেবে আর অন্যটাকে দেবে না, এটা হবে না। টোটালিটারিয়ান যখন হয় তখন এগুলোই হয়, যে কোনো একটাকে সেখানে ভ্যালুস দেওয়ার জায়গা থাকে সবসময়। হিটলার এটা এস্টাবলিশ করেছিল, তোমরা এগুলো ভালো করেই জানো। যাই হোক, 27 নম্বর কোয়েশ্চেন চলে, 27 নম্বর কোয়েশ্চেন কি বলছে, মুসলিনি করেছিল। কিছু বলছো কেউ? হ্যাঁ, মুসলিনি করেছিল না? হ্যাঁ, হিটলার মুসলিনি দুজনেই করেছিল। ইটালিতে হচ্ছে মুসলিনি আর জার্মানিতে হিটলার। আমি কি বললাম, ভুল বললাম, উল্টো বললাম? না, আমি হিটলারের আগে তো মুসলিনি চালু করেছে, তারপরে অনুসরণ করে হিটলার আবার শুরু করে। মুসলিনি হচ্ছে ইতালিতে আর হচ্ছে হিটলার জার্মানিতে, দেখে নিও। তো এখানে দেখো 27 নম্বর কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ লিবারাল কনস্টিটিউশনালিজম, যে উদার সাংবিধানিকতাবাদের কোনটা হচ্ছে কি ইন্টিগ্রাল, মানে ইন্টিগ্রাল মানে হচ্ছে এক প্রকার অবিভাজ্য অংশ কোনটা নয়, অবিভাজ্য কোন অংশ কোনটা নয়। তো এটা হচ্ছে মেজরিটেরিয়ানিজম, ঠিক আছে, মেজরিটেরিয়ানিজম। which of the following is not an integral part, নট বলেছে, অর্থাৎ কোনটা সাংবিধানিকতাবাদ যখন বলি তখন তার সহজ ভাষায় বলছি সেটা কোনটা তার বৈশিষ্ট্য নয়। সাংবিধানিকতাবাদ মানে তার বৈশিষ্ট্য হবে কি ইন্ডিভিজুয়াল ফ্রিডম, যে ব্যক্তিরা সেখানে স্বাধীনতা পাবে, প্রত্যেককে ব্যক্তিকে সেখানে গুরুত্ব দেওয়া হয়, যে প্রত্যেকের সেখানে বাঁচার অধিকার আছে, প্রত্যেকের সেখানে প্রসপার করার অধিকার আছে, সমস্ত কিছুর কথা আছে, সমস্ত কিছুই তাকে কিন্তু দেওয়া হবে। টলারেশনস অ্যান্ড কনসেন্ট, হ্যাঁ, সহিষ্ণুতা সেখানে থাকবে, মানুষের মধ্যে সহিষ্ণুতার মূল্যবোধগুলো শেখায়। সম্মতির ধারণা সেখানে আছে, যে তোমাকে সরকার যারা পাওয়ারে আসবে তারা জনগণের সম্মতি নিয়ে আসবে। একজন ব্যক্তিও যদি অন্য কারো কাছ থেকে সম্পত্তি সে যদি নিতে চায় তাহলে তার যার কাছ থেকে সে নিতে চাইছে তার অনুমতি নিতে হবে, বিনা অনুমতিতে কিছু করা যাবে না। তো সংবিধানে আমাদেরকে কি শেখায়, আমাদেরকে আমাদের অধিকারগুলো সম্পর্কে যেমন শেখায়, আমাদের অধিকার যেমন আমাদের প্রদান করে, তেমনি আমাদের কর্তব্যবোধগুলোও শেখায়। তো সংবিধানে এগুলো আছে, তো আলটি এক প্রকার সেগুলো কনসেন্টেরই বিষয়।
সংবিধানের মধ্যে মাইনরিটি রাইটস এর কথা বলা হয়েছে, যে মাইনরিটি যারা আছে তাদেরও বাঁচার অধিকার আছে, তাদেরও উন্নতি করার অধিকার আছে। কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশেই, প্রত্যেকটা অঞ্চলেই কেউ না কেউ কোনো না কোনো কনটেক্সটে বা কোনো না কোনো কিছুর উপর নির্ভর করে মাইনরিটি সে তো হবেই। তো তার মানে কি তার বাঁচার অধিকার নেই? না, সংবিধান এসে বলার চেষ্টা করে যে সেও তার সন্তান, তাকে কিন্তু সমানভাবে কিন্তু এখানে কিন্তু নার্চার করতে হবে। তো এটা কিন্তু কোন রকম ভাবে মেজরিটেরিয়ানিজমের কথা বলা হয় না, এটা হয় না যে সেখানে শুধু আমি যারা সংখ্যায় বেশি সংবিধানে শুধু লেখা থাকবে যে তাদেরকেই মূল্য দেবো, বাকিদের মূল্য দেবো না, তা কিন্তু বলা হয় না, তা কিন্তু বলা হয় না। তো সংবিধানের বেসিক উদ্দেশ্যটাই হচ্ছে যে প্রত্যেকটা মানুষের সেখানে প্রত্যেকটা বিভিন্নতাকে সেখানে কিন্তু গুরুত্ব দেওয়া হবে। তো আমাদের সংবিধানের দিকে তাকিয়ে দেখো, মাইনরিটিসদের দেখবে তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের শিক্ষা সবগুলোকে কিন্তু প্রিজার্ভ করার কিন্তু অধিকার দেওয়া হয়েছে। মনে করে দেখো, রাইট টু এডুকেশনের কথা আছে সেখানে মেনশন করা, এগুলো আমরা পাই। 28 নম্বরে চলে আসো। 28 নম্বর কি বলছে? ইন ওয়েস্টার্ন পলিটিক্যাল থট হু ইজ নোন অ্যাজ দ্য ফাউন্ডার অফ কনস্টিটিউশনালিজম? অ্যারিস্টটল। গতকালই তোমাদের বলছিলাম 158টা দেশের উপর তিনি সেখানে কি করেছেন না, তার কম্পারেটিভ অ্যানালিসিসটা করেছেন। তো করার সঙ্গে সঙ্গে তিনি এক প্রকার কি হয়েছেন, যে সাংবিধানিকতাবাদের ফাউন্ডার হয়ে গেছেন, যে তিনি নিয়ম তৈরি করলেন, একটা আদর্শগত নিয়ম কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে তার একটা কম্পারেটিভ অ্যানালিসিসও তিনি করলেন। খুব ভালো সেই আইডিয়াটা ছিল, আমরা জানি এটা। তো 158টা দেশের উপর তিনি কম্পারেটিভ অ্যানালিসিস, দেশ নয় সিটি স্টেট বলা হতো সেই সময়, তো সিটি স্টেটের উপর তিনি সে কম্পারেটিভ অ্যানালিসিস করে তিনি এটা করলেন। এবং তাকে এক প্রকার ফাদারও বলতে পারো, যদি বলো তো ভুল কিছু হবে না সেটা। এটা আমরা জানি যে একটা বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে এসেছে এটা। 29 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে? ক্রনোলজিক্যালি অ্যারেঞ্জ দ্য ফিচার্স অফ কনস্টিটিউশনালিজম অ্যাজ দে ডেভেলপড ওভার পিরিয়ড অফ টাইম। ক্রনোলজিক্যালি অ্যারেঞ্জ দ্য ফিচার অফ কনস্টিটিউশনালিজম অ্যাজ দে ডেভেলপ ওভার পিরিয়ড অফ টাইম। কি বলছে? ক্রনোলজিক্যালি অ্যারেঞ্জ দ্য ফিচার অফ কনস্টিটিউশনালিজম অ্যাজ দে ডেভেলপ ওভার পিরিয়ড অফ টাইম। এটা নেটে এসেছে, দেখো মার্চে এসেছে, যে এই ক্রমানুসারে সাজাতে বলেছে, যে কনস্টিটিউশনালিজম যেটা বলতে আমরা যেটা বুঝি, তার যে বিভিন্ন ফিচার্স গুলো আছে সেগুলো কখন সেগুলো কিন্তু তৈরি হয়েছে, তো তার ক্রমে সেগুলোকে সাজাও। তো ক্রমে সাজাতে বলেছে, একেবারে দেখো ধারাবাহিকভাবে সাজাতে বলেছে। তো সবার আগে তাহলে কি আসবে বোঝো, এটা একটু তোমরা, এটা ভাবনাগত একটা প্রশ্ন, এগুলো তোমরা কোথাও কোনো বইয়ে স্টেটিক পাবে না, যদিও তোমরা পড়ে থাকলে পাবে, কিন্তু তারপরেও যদি না পড়ে থাকো, তারপরেও যদি তোমাদের আইডিয়াটা যদি ক্লিয়ার থাকে, তারপরেও তোমরা এটা কিন্তু করে আসতে পারবে। দেখো এখানে কি বলেছে, এখানে সবার প্রথমে বলেছে এখানে যেমন কোডিফিকেশন অফ ল, কোডিফিকেশন অফ লটা আগে হবে, কোডিফিকেশন অফ ল আগে হবে, কারণ তোমাকে কি করতে হবে, লটাকে এখানে কোডিফাই করতে হবে। জনগণকে, একটা দেশ যখন স্বাধীন হয় তখন সবার আগে সে আইন তৈরি করে, তো কোডিফাই করে, তো কোডিফাই করা হচ্ছে অর্থাৎ আইন তৈরি করাকে বোঝাচ্ছে। তো আইন তৈরি করার কাজটা সে প্রথমে করবে। আইন তৈরি করার পর সে কি করবে, এখানে সেপারেশন অফ পাওয়ার করবে বা পলিটিক্যাল সেপারেটিজম করবে। করার পর সে কি করবে, চেকস অ্যান্ড ব্যালেন্স করবে, এবং সেটা কনস্টিটিউশনাল মনার্কি। তাহলে শুরুতে আসবে কনস্টিটিউশনাল মনার্কি, তারপরে সেখানে কনস্টিটিউশনাল ল, তারপরে আসবে পলিটিক্যাল সেপারেটিজম, তারপর চেকস এন্ড ব্যালেন্স। তো DBCA না, এখানে আছে CBDA আছে, তাই তো? সি পলিটিক্যাল সেপারেটিজম, CBDA একটু উল্টো করে দিয়েছে, এটা ভাবনার বিষয়। দেখো এটা একটু গোলাতে পারে। পলিটিক্যাল সেপারেটিজম, রাজনৈতিক বিভাজন কোন প্রসঙ্গে নেবে? রাজনৈতিক বিভাজনের ধারণাটা ধরো, রাজনৈতিক বিভাজন মানে আমি তো সবার আগে আমি তো জানি যে আগে আমি আইন তৈরি করব, কারণ এটাই তো আমরা পূর্ব শর্ত জানি। সেপারেটিজম যখন আমি বলছি, রাজনৈতিক পৃথকীকরণ যখন বলছি, তো রাজনৈতিক পৃথকীকরণ মানে হচ্ছে যে এক প্রকার বলতে পারো বিভিন্ন ইনস্টিটিউশনস গুলোর মধ্যে তাদের ক্ষমতাগত বিভাজন। তো ক্ষমতাগত বিভাজনের পূর্বে আমাকে কি নিয়ে আসতে হবে? আইন নিয়ে আসতে হবে, আইন দিয়ে তার সেপারেটিজমটা করতে হবে, তাই তো? তো এটা করতে হবে, কিন্তু এখানে উল্টোটা বলেছে। তো এটা একটু দেখে নিও, এটার প্রপার সিকোয়েন্স আমার মনে হচ্ছে না। এটাই আগে প্রথম হওয়া উচিত, তারপরে এটা হওয়া উচিত, যে তারপরে সে সেপারেশনস আসবে। সেপারেশনস আসলে সেটা যেন আবার একটা ব্রাঞ্চ অন্য একটা ব্রাঞ্চের থেকে অত্যধিক বেশি বড় যাতে না হয়ে যায়, খুব পাওয়ারফুল যাতে না হয়ে যায়, এবং অন্যদেরকে যাতে সাবঅর্ডিনেট না করতে শুরু করে।
সাপ্রেস করতে না শুরু করে, সেই কারণে চেকস অ্যান্ড ব্যালেন্স দরকার একে অপরের মধ্যে, এবং এটা আলটিমেটলি কি নিয়ে আসবে, যে তাদের কনস্টিটিউশনাল মনার্কি নিয়ে আসবে। ঠিক আছে, এটা আমার মতে হওয়া উচিত। এটা প্রথমেও হতে পারে, অসুবিধা নেই, কিন্তু আমার মতে কোনো রকম ভাবে এখানে কিন্তু সিকোয়েন্সটা গন্ডগোল লাগছে। আমি একবার পরে আরেকবার দেখে এটা তোমাদের ঠিক করে দেবো। কোয়েশ্চেন নাম্বার এটা কত? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে এটা 29। এটা গন্ডগোল লাগছে আমার, আমি সিকোয়েন্সটা দেখবো। 30 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছিস, কি বলছো, কিছু বলছো? স্যার বলছি ওই যে আগের কোশ্চেনটায় প্রথমে ওই যে সেপারেশনটা আমি বলছি স্যার, প্রথমে তো স্যার তিনটে ইনস্টিটিউশন তো স্যার সেপারেশন হলো, আইন বিভাগ আইন বানাবে, আইন বিভাগ আইন বানানো ল তৈরি করলো, দিয়ে তো স্যার ওটা চেক এন্ড ব্যালেন্সে তারপরে তো হবে না, প্রথমে স্যার আইন বানিয়ে তারপরে কি করে সেপারেশন হবে? প্রথমে স্যার পার্লামেন্ট তো আইন বানাবে, জুডিশিয়ারি তো জুডিশিয়ারি কাছে, লেজিসলেচার তো এরা তো মানে শাসন বিভাগ শাসন করবে, আইন বিভাগ আইন বানাবে, আর জুডিশিয়ারি তো স্যার রিভিউ করবে, তো তারপরে তো স্যার আইনটা তৈরি। উত্তরগুলো না দেওয়াটা খুব জটিল, জানো তো, উত্তরগুলো দেওয়াটা জটিল। তুমি আইন না তৈরি করে ইনস্টিটিউশন আগে তৈরি করবে কি করে? প্রশ্ন তো সেটা। আমাদের দেশে সবার আগে আইন তৈরি করা হলো, তারপর ইনস্টিটিউশন তৈরি হলো। আবার মাঝে দেখা গেল যে ওই আইন তৈরি হওয়ার মানে আইন তৈরি মানে তৈরি হওয়ার কাজটা সম্পূর্ণ হওয়ার আগেই সেখানে কতগুলো ইনস্টিটিউশনও তৈরি করা হলো। তো এই গল্পটা খানিকটা না ডিম আগে না মুরগি আগে, যেটা বারবার বলছি, যে ডিম আগে না মুরগি আগের মতো গল্পটা, যে আমাদের যে তুমি কি ইনস্টিটিউশন আগে তৈরি করবে না ল আগে তৈরি করবে। কারণ ইনস্টিটিউশন কিভাবে কাজ করবে, কি কাজ হবে, তার কি করবে, সে তার দায়িত্ব কি হবে, সেটা বোঝানোর সেটা 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 নিশ্চিত করা মানে তো এক প্রকার আইন তৈরি করা। তাহলে তুমি ওটাকে তৈরি করার আগে তো আইন তৈরি করছো। তো এই গল্পটা একটুখানি ডিম আগে না মুরগি আগে। তো আমরা এটাকে দেখার চেষ্টা করব যে কোন থিঙ্কার্স কি বলেছে এবং কত সালে কি এসেছে, সেটা নিরিখে এটাকে আমরা সিকোয়েন্স সাজানোর চেষ্টা করব। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি বলেছে? সিলেক্ট দ্য কারেক্ট আনসার বাই ইউজিং দ্য কোডস গিভেন বিলো। চায়না হ্যাজ অ্যাডপ্টেড কনস্টিটিউশনালিজম। ভুল নয়, ঠিক, এটা উল্টো ছিল, আমি ঠিক করে দিয়েছি। চায়না হ্যাজ অ্যাডপ্টেড কনস্টিটিউশনালিজম, এটা ঠিক একেবারেই, যে চায়না 1900 এখন যারা তারা যে সংবিধান দ্বারা নিজেরা শাসন করে নিজেদেরকে, সেটা হচ্ছে সেটাকে বলা হয় 1982 সালের সংবিধান। 1982-তে তারা সংবিধান নিয়ে এসেছে। তার আগেও তারা সংবিধান নিয়ে এসেছিল 1982 আগে তারা 1978, 75 এরকম, এবং তারও আগে 1950 সম্ভবত 6-এর দিকেও তারা নিয়ে এসেছিল। 4-5 বার কনস্টিটিউশন তাদের নিজেদের দেশে নিয়ে এসেছে। সো যাই হোক, 1982 কনস্টিটিউশন তারা এখন ফলো করছে, এবং যদি সেটাকে আবার অনেকবার রিফর্মও করেছে। তার কারণ দেখবে এখন এই যে শি জিনপিং যিনি আছেন, তিনি অত্যধিক পাওয়ারফুল হয়ে গেছেন, তিনি যতদিন চাইবেন পাওয়ারে থাকতে পারবেন, এইরকম ভাবে তারা সেটাকে মডিফাই করে নিয়েছে। তো এটা আমরা জানি ঠিক। রিজন কি বলছে? চাইনিজ পিপল এনজয় অল ডেমোক্রেটিক রাইটস। অল ডেমোক্রেটিক রাইটস না, এটা ভুল কথা। কেন? কারণ সেখানে অল ডেমোক্রেটিক রাইটস এনজয় করার মতো পরিবেশ সেখানে নেই। অল ডেমোক্রেটিক রাইটস এনজয় করার মতো পরিবেশ সেখানে নেই। সেখানে দেখবে একটা রাজনৈতিক দলকে মানুষ গিয়ে বারে বারে ভোট দিচ্ছে। ভোট দিয়ে অন্য পার্টিকে যে দিতে পারবে না তা কিন্তু নয়, কিন্তু ওখানকার সিস্টেমটা এমন করে তৈরি করে রেখেছে যে সেখানে ডেমোক্রেটিক, প্রথম কথা তো ডেমোক্রেটিক কনসেপ্টটাই সেখানে নেই। সেখানে দেখবে যে সেখানে যে ওপেন কম্পিটিশন, সেখানে দেখবে যে গ্লোবাল কম্পিটিশন, এখনকার দিনে বিশেষ করে গ্লোবালাইজেশনের যুগে গ্লোবাল কম্পিটিশন, এগুলোকে তারা মানে না। সেগুলোকে তারা নিজেদের মতো করে কিন্তু মডিফাই করে রেখেছে। যেমন সেখানে গুগল নেই, সেখানে টুইটার নেই, সেখানে দেখবে হোয়াটসঅ্যাপ নেই, সেখানে দেখবে ইনস্টাগ্রাম নেই, ফেসবুক নেই, সব ব্যান করে দিয়েছে। তারা শুরুর দিকে ঢুকিয়েছিল এগুলোকে, তারপর ধীরে ধীরে ব্যান করে দিয়েছে। তাহলে তার মানে তারা ডেমোক্রেটিক কালচারটাকে কোথায় বা ভ্যালুস দেয়? তারা সরকারের প্রচন্ড সেখানে তোমাকে সেন্সরশিপের মধ্যে থাকতে হয়। সরকারের সেন্সরশিপের মধ্যে থাকা মানে কি? তোমার গণতান্ত্রিক অধিকারগুলো তার মানে অনেকটা সীমাবদ্ধ সেখানে। সো এটা হবে না, বাকিটা ঠিক হবে। ঠিক আছে, অ্যাসাসনটা ঠিক আছে, রিজনটা ভুল আছে। চলে আসো পরের প্রশ্নে। 31 নম্বর, গুড গভর্নেন্স ফোকাস আপন সিঙ্গুলারিটি অফ অ্যাক্টরস। গুড গভর্নেন্স না, এটা নয়। গুড গভর্নেন্স যখন আমরা বলি তখন অর্থাৎ গুড গভর্নেন্স মানে হচ্ছে যে ভালো প্রশাসনের কথা যখন আমরা বলি, তো ভালো প্রশাসন মানেই হচ্ছে যে সে সরকার কি করবে, যে সিঙ্গুলারিটি অফ অ্যাক্টরস এর উপর ফোকাস করবে তা নয়। অ্যাক্টরস অনেকগুলো হতে পারে, অর্থাৎ যাকে দিয়ে যেটা করালে জনগণের উন্নতি হবে তাকে দিয়েই সেটা করাবে, যেভাবে করলে উন্নতি হবে সেইভাবে করবে। তো সেখানে সিঙ্গুলারিটির কনসেপ্ট সেখানে কিন্তু থাকে না। তো এটা কিন্তু ভুল আছে। রিজনসটা বলছে কি দেখো, গুড গভর্নেন্স ইজ রিফ্লেক্টেড ইন টার্মস অফ ল, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এন্ড কনস্টিটিউশনালিজম। হ্যাঁ, এটা ঠিক আছে যে গুড গভর্নেন্স যখন ফাংশনস করে, অর্থাৎ সরকার যখন তার
জনগণের জন্য ভালো মন্দ নিশ্চিত করার চেষ্টা করে, তখন তার কাঁধে অনেক দায়িত্ব চলে আসে। তো দায়বদ্ধতার জায়গা থেকে সে করে, সে আইন মেনে করে, সে স্বচ্ছতার সঙ্গে কাজ করে, সে তখন সংবিধান মেনে কাজ করে। তো এটা আমরা জানি। তো গুড গভর্নেন্সের সঙ্গে রিজনসটা যাবে, অ্যাসারশনটা যাবে না। তো এখানে দেখো সঠিক উত্তর কোনটা হয়েছে, এ ইজ ফলস, আর ইজ ট্রু। 32 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলছে। 32 নাম্বার কোয়েশ্চেন বলছে which of the following is an example of a country with both constitution and constitutionalism? তো এটা ইউএস হবে, যে সেখানে কনস্টিটিউশনও আছে, কনস্টিটিউশনালিজমও আছে, অর্থাৎ সংবিধানও আছে, সংবিধান মেনে দেশ শাসনও হয়। কিন্তু হিটলারের জার্মানিতে সেটা ছিল না। হিটলার সেখানে সংবিধানকে এক প্রকার উড়িয়ে দিয়েছিল, গণতান্ত্রিক যে পদ্ধতি সেটাকে নষ্ট করে দিয়েছিল, অপোজিশনসের ধরে ধরে মেরে দিত, সেখানে সোশ্যালিস্ট পার্টি যারা ছিল তাদেরকে ধ্বংস করে দিত, এই সমস্ত বিষয়গুলো, যারা জুইশ ছিল তাদেরকে মেরে দিত, এই যে বিষয়গুলো, তো সেগুলো তো কোনো রকম ভাবে গণতান্ত্রিক পরিকাঠামো নয়, বা সংবিধানে তো সেগুলো সবসময় পরিপন্থী, অর্থাৎ বিরুদ্ধে। তো স্বাভাবিকভাবে সেটা তো কোনো রকম ভাবে কনস্টিটিউশনালিজম তো হবে না। কনস্টিটিউশন থাকতে পারে, বাট সেই কনস্টিটিউশনে যে এইগুলো মাইনরিটিসদেরকে মেরে ফেলার কথা বলা হয়েছে, জুইসদেরকে মেরে ফেলার কথা বলা হয়েছে, কেউ বিশ্বাস করবে না। তো যাই হোক, এটা কনস্টিটিউশন বা কনস্টিটিউশনালিজম কোনোটাই নয়। স্ট্যালিনের রাশিয়াতেও এটা নয়, কারণ স্ট্যালিনের রাশিয়াতে মানে এখন তুমি বড় কোনো মানে গুগল করলে যদি তুমি জিজ্ঞেস করো যে সব থেকে বড় হচ্ছে একনায়কতান্ত্রিক শাসকের নাম যদি তুমি জানতে চাও, তাহলে গুগল তোমাকে দেখাবে সেখানে রাশিয়ার স্ট্যালিনের নাম তোমাকে দেখাবে, যে এত বড় সেখানে একনায়কতান্ত্রিক ছিল এবং প্রচুর অপোজিশনসকে মেরে ফেলেছে, প্রচুর সাধারণ মানুষকে সেখানে সে কিন্তু নির্বিচারে হত্যা করেছে। সো তার হাতে রক্ত লেগেছিল, বুঝতেই পারছো। তো স্বাভাবিকভাবেই মানুষকে মেরে ফেলে দিয়ে যদি তোমাকে দেশ শাসন করতে হয়, তাহলে তার সংবিধানের আর মূল্যবোধটাই থাকেই বা কোথায়, তাই না? তা আদর্শগতভাবে সেটা থাকে না। ইন্ডিয়া আন্ডার এমার্জেন্সি, এটা তো হবেই না, কারণ এমার্জেন্সির সময় তোমরা জানো যে সরকার যে সমস্ত প্ল্যান পলিসিগুলো নিয়ে এসেছিল সেটার মধ্যে দিয়ে, যেমন স্টেরিলাইজেশন যেটাকে বলা হয়, স্টেরিলাইজেশনের মধ্যে দিয়ে কি করে নপুংসক করে দেওয়া হয়েছিল, যে বয়স্ক পর্যন্ত মানুষগুলোকে নিয়ে গিয়ে সেখানে হসপিটালে নিয়ে গিয়ে তাদেরকে কিন্তু নপুংসক করে দেওয়া হয়েছে, তারা সন্তান জন্ম দিতে না পারে। 17 বছর 18 বছর বয়স ছেলে, 14 বছর বয়সের বাচ্চা ছেলেগুলোকে পর্যন্ত নিয়ে গিয়ে সেখানে করে দেওয়া হয়েছে। কেন? কারণ তারা অপোজিশন পার্টি করে বলে, তাই না? এগুলো তাছাড়াও সেখানে বিরোধীদেরকে নির্বিচারে সেখানে জেলে পোড়া হয়েছে, জয়প্রকাশ নারায়ণ থেকে শুরু করে জানো বড় বড় সব নাম নির্বিচারে জেলে পোড়া হয়েছে। তো এগুলো তো কোনো রকম ভাবেই সংবিধানের মধ্যে তো এগুলো কখনো অ্যালাউ করে না, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তিনি এগুলো করেছেন। তো কোনো রকম ভাবে সেটা সাংবিধানিকতা নয়। যদি এখন অনেকে বলবে যে না স্যার, উনি তো যা করেছিলেন সে তো সংবিধানে যা লেখা ছিল সেটা মেনেই করেছেন। না, সংবিধানে হয়তো ইন্টারনাল এমার্জেন্সির কথা বলা হয়েছিল, এটা ঠিক, কিন্তু ইন্টারনাল এমার্জেন্সি মানে তো এই নয় যে তার প্রসেসটা এটা হবে যে তুমি অপোজিশনকে জেলে ঢোকাবে। ইন্টারনাল এমার্জেন্সি মানে তো এই নয় যে সেটা তুমি মানে সেখানে এই ধরনের নির্বিচারে আনসাইন্টিফিক কতগুলো পলিসি নিয়ে এসে মানুষকে সেখানে হত্যা করবে, এগুলো তো নয়, মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবে, এগুলো তো নয়। তো সংবিধানের মধ্যেই হয়তো সেইটা লেখা ছিল, তো কোনো রকম ভাবে সেটা সংবিধান বা সাংবিধানিকতা নয়, কারণ সংবিধান মানে যদি কোথাও সেটা ভুল থাকে, বরং তোমার দায়িত্ব ছিল সেটাকে রেকটিফাই করা। তো সেটা না করে তুমি তোমার নিজের পোস্ট পজিশন বাঁচানোর জন্য সেটাকে হাতিয়ার করে তুমি কি করছো না, তুমি এখানে দেশ পরিচালনা করছো, তো এটা ভুল। ইউএসএ তে হবে এটা বলছে এই কারণেই হবে, কারণ ইউএসএ তে সংবিধানও আছে, সাংবিধানিকতাও ফলো করা, তার নিয়ম মেনে সেখানে চেষ্টা করা হয়, যদিও আমি বলবো না, কারণ তাদের নিজেদের দেশে হয়তো করা হয় ঠিকই, মানে কোনো দেশই আসলে এই এরকম মানে আদর্শের জায়গা থেকে কোনো পিওর হতে পারবে না যে একটা সাংবিধানিকতাকে তারা চূড়ান্ত লেভেলে ফলো করে না। আমেরিকার হাতেও প্রচুর রক্ত লেগে আছে, এবং এখনো দেখতেই পাচ্ছ যে কিভাবে তারা অস্ত্র বিক্রি করছে, কিভাবে তারা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে তারা সেখানে নির্বিচারে হত্যা করেছে, পরিবেশ ধ্বংস করেছে। তোমরা এগুলো জানো। এখনো যেমন দেখবে ইসরায়েল প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ চলছে, সেখানে কিভাবে নিউক্লিয়ার সাপ্লাই দিয়ে যাচ্ছে, যুদ্ধকে থামাতে চাইছে না, গোটা বিশ্ব একদিকে আর ওরা একদিকে, শুনছে না কথা। তো এগুলো তো কখনোই তাদের সংবিধানে লেখা আছে, মানে যদি লেখা থাকে তাহলে তো এক প্রকার সেটা সংবিধানই নয়, আর যদি সংবিধান হয় তাহলে সেটা সাংবিধানিকতা বাদ নয়। তারপরেও এখানে নিয়েছে আর কি বলা যাবে, আর কিছু বলার নেই। যাই হোক, এখন এই সবার মধ্যে যদি কম্প্যারিজন করো তাহলে হ্যাঁ, ইউএসএ একটু মানবাধিকার, মানুষের সমতা বা ইকুয়ালিটি এগুলোকে একটু বেশি ভ্যালু দেওয়া হয় সবার থেকে, বা অপোজিশনসদের একটা বড় স্কোপ আছে সেখানে, এই সমস্ত বিষয়গুলো একটা ওপেন কম্পিটিশন, লিবারালিজম এগুলো সেখানে আছে। ওই নিরিখে ওটা হয়তো ঠিক হতে পারে, কিন্তু বাকি কেউ এখানে স্বচ্ছ নয়। আদর্শ যেহেতু কোনো সংবিধানের যেহেতু একটা আদর্শগত সংবিধান বলে কিছু হয় না, তো কাজে কেউ এখানে আদর্শবান নয়, তো কাজে ওকে সুপ্রিম বানানোরও এখানে কিন্তু কোনো প্রয়োজন নেই আমি মনে করি। তো দিয়েছে মিচিমিচি কোয়েশ্চেন্স গুলো। 33 নম্বর দেখো কি বলছে, হোয়াট কনস্টিটিউটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য জুডিশিয়ারিজ রোল ইন মডার্ন লিবারাল কনস্টিটিউশনালিজম। জুডিশিয়াল রিভিউ, যে তার এই আধুনিক যে উদারনৈতিক সাংবিধানিকতাবাদের যে ধারণা, সেখানে এসে জুডিশিয়ারি রোলটা খুব গুরুত্বপূর্ণ হয় যখন সে তার হাতে
জুডিশিয়াল রিভিউ করার ক্ষমতা পায়, অর্থাৎ সরকার যেটা করছে সেটাকে যখন সে পর্যালোচনা করে দেখার সুযোগ পায় তখনই তার রোলটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো এটা হবে খুব গুরুত্বপূর্ণ একটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা আনসার, যে কোনো কিছু চাইলে সে কিন্তু বাতিল করে দিতে পারে। যদি দেখে যে সেটা কনস্টিটিউশনের সঙ্গে কন্ট্রাডিক্ট করছে, ভায়োলেট করছে, তখন সেটাকে কিন্তু সে বাতিল করে দিতে পারে। এটা আর পড়ছি না, এটা দেখে নিও নিজের মতো করে, এসে একটা বড় টাইম নেই এখন। 35 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য এসেন্স অফ কনস্টিটিউশনাল গভর্নমেন্টস। তো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট হচ্ছে বি এন্ড সি দুটোই হবে। প্রেজেন্স অফ এফেক্টিভ রেস্ট্রেইন্ট, অর্থাৎ কার্যকরী সেখানে প্রতিবন্ধকতা থাকবে, তার উপস্থিতি থাকবে, এটা তো থাকতেই হবে। অর্থাৎ সরকারের উপর প্রতিবন্ধকতা আরোপ না করলে সে তো এত ক্ষমতা তার হাতে আছে যে সে সব, যেমন পার্থ চ্যাটার্জির মতো সব টাকা নিজের পকেটেই ঢুকিয়ে রাখবে, এটা হবে। সি নাম্বার বলছে প্রসিডিউরাল অ্যান্ড হচ্ছে সাবস্টেন্টিভ রিস্ট্রেন্ট, এটাও থাকবে, যে পদ্ধতিগত থাকবে, বিকল্প থাকবে, এইগুলো সব কিছুই থাকবে এখানে। তো বিসি এগুলো হবে, এগুলো দেখে নিও। তো এবিসি এখানে সবই ঠিক, তো এবিসি এখানে সবই ঠিক হয়ে যাবে। দেখে নাও বি আর সি প্রসিডিউরাল, এটাও হবে তো, তাহলে এটাও তো হবে। ও এর কথা যেহেতু এখানে বলা হয়েছে তাই বি আর সিটাকে অ্যাপ্রোপ্রিয়েট নিয়েছে, ওটা এককভাবে হবে না, দুটোই হবে। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু দ্য আইডিয়া অফ কনস্টিটিউশনালিজম। কনস্টিটিউশনালিজমের সাথে যেটা যায় না সেটা হচ্ছে প্রেজেন্স অফ ক্লিয়ার সেপারেশনস অফ পাওয়ার। ঠিক আছে, যে এটা যায় না, যে কারণ তুমি এখানে বলছে ক্লিয়ার শব্দটা বলাতে এটা ভুল হয়েছে, ভালো করে ধ্যান দেবে। ক্লিয়ার শব্দটা বলাতে, কারণ ক্লিয়ার সেপারেশনস কোনোদিন করা যায় না, পৃথিবীতে সম্ভবই নয় ক্লিয়ার সেপারেশনস করা, যাবেই না কোনোদিন করা। সেপারেশনস যদি ক্লিয়ার করতে হয় তাহলে সেখানে দেশগুলো টুকরো টুকরো হয়ে যাবে, সেপারেশনস করা যায় না। অর্থাৎ কোথাও গিয়ে কাউকে গিয়ে কোনো একটা ব্রাঞ্চকে গিয়ে অত্যধিক পাওয়ার দিতেই হবে। তো প্রত্যেকটা দেশেই তোমরা দেখবে কম বেশি কি হয়, যে এক্সিকিউটিভরা কিন্তু বেশি পাওয়ারফুল হয়। কেন? কারণ ক্লিয়ার সেপারেশনস কিন্তু কখনো পসিবল নয়, কখনো পসিবল নয়। তো এটা আমরা জানি যে ওই নিরিখে এটা আমাদের ঠিক। লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, লিবারাল প্লুরালিজম ভিউ অফ কনস্টিটিউশন ডাজ নট বিলিভ ইন দ্য ফলোইং। তো লিবারাল প্লুরালিজম, উদার যে আমাদের বহুত্ববাদী যে দৃষ্টিভঙ্গি আছে, সেটা সংবিধানকে তারা কিভাবে দেখে না, সংবিধানের মধ্যে কোনটা বিশ্বাস করে না। তো ইউনিফর্মিটি অফ ইন্টারেস্ট ইন সোসাইটি, না, সমাজের মধ্যে যে এক প্রকার ইউনিফর্মিটি আসবে, একই রকমের একটা স্বার্থের একই রকম একটা গঠন হবে, এই ধরনের বিষয়গুলোকে এরা চায় না। লিবারেলসরা সবসময় চায় যে সেখানে কর্তৃত্বের বন্টন হোক, বা ক্ষমতার বন্টন হোক, বা সম্পদের ডিস্ট্রিবিউশনস হোক, এগুলো চায় তারা। সোসাইটির মধ্যে সোসাইটির ক্যাপাবিলিটি তারা বাড়াতে চায়, এইগুলো হবে। কিন্তু ইউনিফর্মিটি সোসাইটির মধ্যে এটা হবে না। একটু কঠিন হয়ে যায় প্রশ্নটা, ডিফিকাল্ট হয়ে যায়, একটু দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল সেটে 2020 সালে এসেছে, রিপিট করতেও পারে, একটু ভালো করে দেখে নিও। তো এই গেল আমাদের 37 কোয়েশ্চেন্স অন কনস্টিটিউশন অ্যান্ড কনস্টিটিউশনালিজম। এর বাইরে আর বিশেষ কিছু আমার মনে হয় না জানতে চাইবে। তবে একটা জিনিস নিশ্চয়ই তোমরা এখানে ইঙ্গিত পেয়ে গেছো, সেটা হচ্ছে যে একটাও প্রশ্ন এখানে রিপিট নেই। নিশ্চয়ই তোমরা এই ইঙ্গিতটা পেয়ে গেছো এতক্ষণে, যে একটাও প্রশ্ন এখানে রিপিট নেই। প্রত্যেকটা কোয়েশ্চেন্স ইউনিক, প্রত্যেকটা কোয়েশ্চেন্স ইন্ডিপেন্ডেন্ট, রিপিট কিন্তু নেই। তো বুঝতেই পারছো কনসেপচুয়াল প্রশ্ন হয়েছে তার মানে। সো এই জায়গাগুলোতেই প্রশ্নগুলো কিন্তু মার খায়, মানে ছেলেমেয়েরা যেখানে সলভ করে আসতে পারে না, যেখানে ভুল করে আসে, সেটা হচ্ছে এই সমস্ত পার্টগুলোতে। এই কারণে এই পার্টগুলো একটুখানি কনসেপ্টগুলো আমাদের ভালো করে ক্লিয়ার করতে হবে, যেটা আশা করি আমি তোমাদের করাতে পেরেছি গতকালকের ক্লাস আর আজকের ক্লাসে। গতকালকের ক্লাসের বিষয়গুলো আজকে রিপিট হলো কোয়েশ্চেন্সকে সামনে রেখে। সো ডাউটসগুলো আশা করি ক্লিয়ার হলো। আর তোমাদের ডাউটস যে প্রচুর আছে, আর তোমরা যেটা আমি বললাম সেটা যে ঠিক, সেটা অমূলক নয়, তার প্রমাণটাই হচ্ছে যে তোমরা 50%, 65%, 70%-এর বেশি কোয়েশ্চেন্স ঠিক করতে পারোনি। অন্য ক্ষেত্রে দেখা যায় তোমরা বেশিরভাগ স্টুডেন্ট কি করো, তোমরা 80%, 85%, 90%ও তোমরা সলভ করো, কিন্তু এটাতে তোমাদের তার রেজাল্ট কিন্তু আসলো না। যেহেতু আসলো না, কাজে বোঝা যাচ্ছে এটা পরিষ্কার যে এগুলোই তোমাদের দুর্বলতা হয় পরীক্ষার হলে গিয়ে। তো এই জায়গাগুলোকে এই কারণে ভালো করে দেখতে হবে, দেখে যাও, কনসেপ্টগুলোকে ক্লিয়ার করো, ছোট ছোট ওয়ার্ডসগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে নিয়ে আসে সেখানে, সেগুলোকে ভালো করে ধ্যান দেবে, বারবার করে পড়বে। এই কোয়েশ্চেন্সগুলো যদি পাও তাহলে ভালো করে, মানে এখন থেকে বুঝে নাও প্যাটার্ন এটাও, তাহলে এই প্যাটার্নটাও তোমার মধ্যে নিশ্চয়ই জায়গা পেলো তোমার ভাবনার মধ্যে, যে যদি কনস্টিটিউশনালিজম থেকে কোয়েশ্চেন্স আসে তাহলে কোয়েশ্চেন্সটাকে আমি একবার নয়, 2 বার পড়বো, 3 বার পড়বো, 4 বার পড়বো যদি সময় পাই, এবং আমি ওটাকে আলাদাভাবে মার্ক করে রাখবো যে কোয়েশ্চেন্সটা আমি শেষের দিকে এসে একবার দরকার হলে চেক করে দেখবো যে আমি ঠিক উত্তরটা চুজ করেছি নাকি করিনি। তো এই জায়গাটা সচেতন হয়ে যাও, তাহলেই তোমরা কি হবে, যে পরীক্ষার হলে সব কোয়েশ্চেন্স তোমাকে রিভাইজ করার প্রয়োজন পড়বে না। পরীক্ষার হলে গিয়ে তোমার জাস্ট ওই
এই জায়গাগুলোতেই যেহেতু গন্ডগোলটা হচ্ছে, তাহলে এই জায়গার কোয়েশ্চেন্সটাকে মার্ক করে রাখলেই পরে এসে দেখে নিলে একবার হলো, তোমার ব্রেনে হয়তো তখন সেটা কিছু একটা কাজ করে যেতে পারে, বা হয়তো অন্য কোনো কোয়েশ্চেন্সে তুমি এমন কিছু দেখেছো যেটা এটার সাথে লিঙ্ক, তো ওটা দিয়ে এটাকে হয়তো ঠিক বেরিয়ে আসবে, তো মার্ক করে রাখলে তখন তুমি একবার যাচাইও করে নিতে পারবে। এগুলো হচ্ছে কতগুলো টেকনিক, তো এই টেকনিকে তোমাকে এটা কিন্তু পড়তে হবে। তো এটা পুরোটাই বুঝতে পারছো কনসেপচুয়াল, তাহলে ভালো করেই দেখতে হবে। তো এই গেল আমাদের কনস্টিটিউশনালিজমের প্রশ্ন। আর কিছু বলার নেই এটার উপর, যা PYQs আছে ভালো করে দেখে যেও, নোটটা ভালো করে পড়ে যেও, ক্লাস লেকচারটা যদি কেউ না শুনে থাকো মন দিয়ে শুনে নাও আরো একবার দরকার হলে, তাহলেই হবে। এর মধ্যে থেকেই সবকিছু জিজ্ঞেস করবে, জাস্ট তোমাদেরকে ভাবনাটা কাজে লাগাতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, ক্লিয়ার? আজকে একেবারে অর্ধেক জয়েন করেছে, বাকিরা নেই। ভাবনার তো কোয়েশ্চেন্স, তো ওই জন্য যদি ইনফরমেটিভ হতো, বইয়ের নাম জিজ্ঞেস করতো, কনসেপ্টের নাম জিজ্ঞেস করতো, তাহলে দেখবে এখন ভর্তি হয়ে যেত ক্লাস। যাই হোক, তাহলে ক্লিয়ার সকলেরই? ঠিক আছে, আর কাউকে পার্সোনালি জিজ্ঞেস করছি না এখানে। বলো কি বলছো? স্যার বলছি 29 নাম্বার কোশ্চেনটা স্যার একবার বের করবেন স্যার। 29 নম্বর এই এখন না, এটা নিয়ে আর মাথা ঘামাবো না, পরে আমি আগে দেখে নিই আগে নিজের মতো করে। ওই একই এটা নিয়ে স্যার একটু বলার ছিল স্যার। আমি ওটা নেক্সট দিন বলো আমাকে, আমি আগে দেখি তারপর, কারণ একই জিনিস রিপিট হবে। মানে আমি তুমি হয়তো বলে দেবে তোমার মতো, বাট আমি যেটা ভাবছি সেটার সাথে মিলবে না হয়তো। তো ফলে কি হবে, আমি একবার দেখে নিই আগে এটা, যে কোথায় কোনো বইয়ের আইডিয়া হিসেবে জানতে চেয়েছে এটা, নাকি এই কনসেপ্ট হিসেবে জানতে চেয়েছে। আমি ওই জায়গাটাকে কনফার্ম হই, তারপর বলে দেবো, নইলে গোলাবে এটা। ঠিক আছে, মিছমিছি সময় নষ্ট হবে। ঠিক আছে, তুমি দরকার হলে আগামীকাল আবার এটা জিজ্ঞেস করো। ঠিক আছে। বলো ঝিলিক, কি বলছো? আচ্ছা স্যার, নিউ কনস্টিটিউশনালিজম তো ফ্রি ক্যাপিটালিস্ট ইকোনমির কথা বলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নিউ কনস্টিটিউশনালিজম হুম, তো ফ্রি ক্যাপিটাল মার্কেটের তো কথা বলে। হ্যাঁ, সেইটার নিরিখে যে পরিবর্তনগুলো এসেছে, সেই পরিবর্তনগুলোকে সংবিধানের মধ্যে ভ্যালুস দেওয়ার কথা বলে, বুঝতে পেরেছো? আচ্ছা, আর এবং উল্টো দিকে রাষ্ট্রের যে ক্ষমতা সেটাকে সীমাবদ্ধ করার কথা বলে, লিমিটেড করার কথা বলে। আচ্ছা, কনস্টিটিউশনালিজম কে মানে ক্যাপিটালিস্ট তাহলে সাপোর্ট করে, মানে এটা এরকম না, এখানে ক্যাপিটালিস্টের কোনো গল্প নেই, এখানে সাধারণ প্রিন্সিপালটা হচ্ছে যে জনগণের রাইটসটাকে ইনশিওর করতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সাধারণের রাইটস এনশিওর করতে হবে, এবং শক্তিমানের ক্ষমতা অর্থাৎ সার্বভৌমের ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা কমাতে হবে। জেনারেল প্রিন্সিপাল ওটা, অর্থাৎ বলতে পারে এক প্রকার লিবারালিজমের ক্লাসিক্যাল আইডিয়া আর লিবারালিজমের লিবারালিজমের মডার্ন আইডিয়া একটা বলতে পারো, আর লিবারালিজমের মানে মডার্ন আইডিয়াও বলা ভুল, লিবারালিজমের একটা সাধারণ আইডিয়া, লিবারালিজমের হচ্ছে নিও লিবারাল আইডিয়া, কাইন্ড অফ ওই রকম গল্পটা। ঠিক আছে, যে ব্যক্তির অধিকারের কথা বলছে এরা সরাসরি রাষ্ট্রের নিরিখেই বলছে, ইন্টারনালি বলছে। যখন নিও বলছে তখন নিওটা গ্লোবালের যে সমস্ত ইস্যুস গুলো আছে, ডেভেলপমেন্টস গুলো আছে, সেটাকেও পার্ট করতে বলছে। এটা হচ্ছে বিষয়, বোঝা গেছে? ওকে, তাহলে আজকে আর কারো কোনো কোয়েশ্চেন্স নিচ্ছি না, আশা করি নেও তোমাদের কোয়েশ্চেন্স, থাকলে বলতে পারো, না থাকলে থাক আজকে এখানে। মৌসুমি বোধহয় একটু বুঝতে অসুবিধা হতে পারে, তুমি চাইলে কল করতে পারো এক্ষুনি, তোমার বন্ধু আছে এখানে, তাহলে কথা বলে নিতে পারবে, আর তুমি ওর কাছ থেকেও জেনে নিতে পারো কি কথা হয়েছে। তুমি ওগুলো জেনে নিও, তাহলে তুমি ডিটেলসে তোমার বুঝতে সুবিধা হবে, পড়াটা তোমার সুবিধা হবে। ঠিক আছে, ওকে তুমি গাইড করে দিও। তাহলে আজকে এতটুকুই থাক, চলো দেখা হবে আবার আগামীকাল উইথ নিউ টপিক। দেখি কাল যদি পলিটিক্যাল কমিউনিকেশনসটা পড়িয়ে দিতে পারি, বা পলিটিক্যাল ইকোনমি আছে তোমাদের সেটাও যদি পড়িয়ে দিতে পারি, বা ইনস্টিটিউশনালিজম, নিউ ইনস্টিটিউশনালিজমের একটা আইডিয়া আছে সেটাও যদি পড়িয়ে দিতে পারি, কারণ এখান থেকে প্রশ্ন আসে। পলিটিক্যাল ইকোনমি কোয়েশ্চেন্স তো এসেও ছিল এইবার, তোমরা দেখলে অনেকে ভুল করে এসছো, সো একবার যদি সেটাও পড়িয়ে দিতে পারি ওটাও ভালো হয়। ঠিক আছে, যা পড়িয়েছো ওগুলোই দেখবে তোমাদের এবার রিপিট হবে, সো অসুবিধা হবে না। যাই হোক, তাহলে আজকে এতটুকুই থাকলো। ঠিক আছে, চলো, গুড নাইট।